কিম ভাই, ইকবাল ভাই। তো এই কিম ভাইয়ের এই KIM এর ফুল মিনিংটা কি ভাই? কিভাবে শুরুটা করলেন আপনি? আপনার উদ্যোগটা তো শুধু আপনি ফিলাডেলফিয়াতে নেন নাই। আপনার তো কমিউনিকেশন ছিল অল আউট দ্যা USA, তাই না? তো ওটা কিভাবে এইটা আসলে করছিলেন? আমি বুঝতেছি না আসলে এটা বলা ঠিক হবে কিনা। তো সেখানে একজন হচ্ছে যে খুবই অ্যাগ্রেসিভলি লিখছে যে কেউই আর সরকার বিরোধী কোনো কিছু লিখবেন না। ডাজন্ট মিন যে এটা বইটা লোকজন জানতো না। বইটা অনেকেই জানতো। বাট নোবডি টকড অ্যাবাউট ইট। বিকজ না আমি এখন বুয়েটকে নিয়ে অনেক প্রাউড ফিল করি। স্পেশালি আমি বলব যে জুনিয়ররা ওরা খুবই অ্যাডভান্স এবং ওরা খুবই সচেতন। মানে আমি চাই যে আমি ভোটটা এখানে বসে দিব। আমার কেন হচ্ছে নির্বাচনের জন্য দেশে যেতে হবে? রেমিটেন্স যখন পাঠাই তখন কি আমি দেশে যাই নাকি? আমার মনে হয় এটা আমাদের 1.5 কোটি প্রবাসীর তুমি যদি জিজ্ঞেস করো সবার দাবি, প্রাণের দাবি। হ্যাঁ, we want to participate in the election. There is no way. যদি পলিটিক্স এর সেন্সে চিন্তা করো, they are doing good politics, but not নৈতিক যেটা বলি সেটা করতেছে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলাপ সালাপের নতুন একটা পডকাস্টে আমাদের আজকের অতিথি ইকবাল ভাই। ইকবাল ভাই বাংলাদেশে পড়াশোনা করছেন বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং এ। এখন USA তে PhD কমপ্লিট করছেন। এখন একটা কোম্পানিতে আ হয়তোবা জয়েন করছেন আরকি। আমরা ভাইয়ের মুখ থেকেই একটু ডিটেইলস শুনবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আ ওয়ালাইকুম আসসালাম সামিন, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ভাই। আচ্ছা। আ আমি আ বেশ রিসেন্টলি আরকি পিএইচডি শেষ করেছি। তো এখন একটা কোম্পানিতে জয়েন করার চেষ্টা করতেছি আপাতত। আ আচ্ছা, ফাইনাল হইলে ইনশাআল্লাহ সবাই জানতে পারবে আরকি ইনশাআল্লাহ। আচ্ছা ভাই। আ আপনার ভাই Facebook প্রোফাইলে আপনার ব্যাপারে একটু ইন্টারেস্টিং অ্যা কিছু ইনফো দেয়া আছে। যেমন কিম ভাই, ইকবাল ভাই। তো এই কিম ভাইয়ের এই KIM এর ফুল মিনিংটা কি ভাই? কিম আসলে আমার অ্যাকচুয়ালি আমি যখন রাজউক কলেজে ছিলাম তখন হচ্ছে যে আমার ফ্রেন্ডরা সবাই ওরা কেআইএম না বলে কিম বলতো আরকি। তো আচ্ছা, সেখান থেকে বুয়েটেও কিম আর ইউএসএ তো কিমটা ইজি। তো সবাই কিম নামে চেনে আরকি। তো কেআইএম এর মিনিংটা অনেক বড়। আমার খুব ক্লোজ ফ্রেন্ডরাই জানে। আ এটার অর্থ হচ্ছে খাদিমুল ইনসান মোহাম্মদ ইকবাল। আচ্ছা, খাদিমুল ইনসান মোহাম্মদ ইকবাল। হ্যাঁ। বেশ বড় একটা নাম আসলে আপনার ভাই। বেশ বড় নাম। আমার এটা নিয়ে একটা ইন্টারেস্টিং ঘটনা আছে। আমি প্রায় সময় সবাইকে বলি। আমাকে ইন্টারভিউর দিন ওরা যখন ডিটেইলস নামটা জিজ্ঞেস করছে, তখন ওরা আমাকে জিজ্ঞেস করছে, "তুমি কি আসলে বাংলাদেশী?" বাংলাদেশী কিম কাউকে তো তো নরমালি ওই যে কোরিয়ান নাম হয়। হ্যাঁ, এক্সাক্টলি। তো আপনি আসলে কি নামে পরিচিত? ডক্টর ইকবাল না ডক্টর কিম? আ এখানে সবাই ডক্টর কিম নামেই চেনে আরকি। ডক্টর কিম নামে চিনে না? ইকবাল খুব কম বলে। আপনার ভাই USA আসা হয়েছিল কবে? ২০২০ এর জানুয়ারিতে আসছিলাম আমি। মানে কোভিড শুরুর জাস্ট কিছুদিন আগেই আপনি USA তে আসছেন। এক্সাক্টলি হ্যাঁ, কোভিড শুরু ওহ মাই গড! এবং আসলে মানে অনেক যখন দিন আপনি আগের USA তে ফেজ। একদম নতুন ঠিক তখনই আরকি কোভিড এর প্রকোপটা শুরু হলো। হ্যাঁ, কোভিডটা বেসিক্যালি মার্চ থেকে শুরু হইছে। আমি জানুয়ারিতে আসছিলাম। আমার এখনো মনে আছে। তখন ১ সপ্তাহের জন্য মানে স্প্রিং ব্রেকটাকে এক্সটেন্ড করে ২ সপ্তাহ করছিল। এটা ডিফারেন্ট জার্নি ছিল। বাট আমরা টেক্সাসে যেখানে ছিলাম ওইখানে আসলে আ বাঙালিরা হচ্ছে যে বা বাংলাদেশি স্টুডেন্ট যারা ছিল ওরা মানে খুবই লেস প্রোটোকল মানতাম আরকি। আচ্ছা, আমরা আড্ডা, খেলাধুলা এগুলো রেগুলার ছিল। আচ্ছা। মানে খুব একটা বাজে সময় কাটে নাই সব মিলায়। না, খুব বাজে শুনে আচ্ছা। ভাই আপনার তো আ যখন জুলাই বিপ্লব চলে মানে ২০২৪ সালে ততদিন আপনি মোটামুটি USA সেটেল হয়ে গেছেন। আ আপনি বুঝেন USA তে কিভাবে কি করতে হয়, how things go on USA। তো মানে জুলাই বিপ্লবের সময় আপনি কোথায় ছিলেন? এবং মানে কি করতেছিলেন তখন? মানে যখন শুরু হলো ধরেন জুলাইয়ের ১ম আর্ধে তো যখন এটা কোটা আন্দোলন ছিল, তখন তো নিশ্চয়ই আপনার তেমন একটা আগ্রহ ছিল না এটায় নাকি? তারপরে হ্যাঁ, আপনার শুরুটা কিভাবে হলো ভাই? হ্যাঁ, তুমি এটা একটা ঠিক কথা বলছো। আসলে আ বিষয়টা হচ্ছে আগ্রহ ছিল না এরকম না। মানে খোঁজ খবর রাখতাম আরকি ১ম 2 উইকস এর বিষয়গুলা। বাট মূলত এটার সাথে ইনভলভমেন্ট হওয়াটা শুরু হয় যখন মানে আ বিশেষ করে আবু সাঈদের ভিডিওটা যখন আমাদের সবার সামনে ঝরে আসে। মানে এটা আসলে মানে বলে বোঝাইতে পারব না। যখন দেখছি যে একটা ছেলে সে পুলিশের সামনে বুক পেতে দিচ্ছে যে, "আমাকে গুলি করো।" এবং রিসেন্টলি তো আমরা আরো ক্লোজ কিছু ভিডিও দেখলাম জুলকারনাইন স্যারের মাধ্যমে। তো এগুলা দেখার পরে আসলে মানে তখন আমাদের খুবই মানে আ খারাপ লেগেছে যে আসলে এরা খুব চিন্তা করলে তো বোঝা যায় যে এরা আসলে অনেক ইয়াং।
আমার চাইতে আরো প্রায় ৬-৭ বছর বা ৮ বছরের জুনিয়র, অনেক জুনিয়র কিন্তু। বাট ওরা এরকম দাঁড়াচ্ছে আর এদেরকে গুলি করে মেরে ফেলতেছে। এইটা তো আসলে মানে মেনে নেওয়া যায় না। আমরা বাংলাদেশ ছেড়ে এসেছি সত্য। বাট আমরা তো স্টুডেন্ট। আমাদের একটা স্টুডেন্টদের একটা কানেক্টিভিটি অলওয়েজ থাকে বা বাংলাদেশের প্রতি আমাদের একটা ভালোবাসা, বন্ধন অলওয়েজ থাকে। সো ঐখান থেকে আসলে যখন এই আবু সায়েদ, এরপর হচ্ছে ওয়াসিম, মুগ্ধ, শান্ত কন্টিনিউয়াসলি ২ দিনে প্রায় ৩৬ জনের মতো মারা গেল। তখন নিজেকে কন্ট্রোল করে রাখা আসলে খুবই টাফ ছিল আরকি। এরপর থেকে আসলে আস্তে, আস্তে ইনভলভমেন্ট হওয়া। এবং মানে আমরা যারা ইউএসএ তে আছি, মানে দেশের কোনো কিছু হলেই আমরা কানেক্টেড ফিল করি। মনে হয় যে কিছু যদি করতে পারতাম বা কোনোভাবে যদি ভূমিকা রাখা যেত। সবসময় একটা এক্সাক্টলি, আকুতি কাজ করে। কিন্তু আসলে এক্সাক্টলি। সবসময় কিন্তু আমাদের একটা ভূমিকা রাখা হয়ে ওঠে না। হুম, হুম। হয়তোবা কারো একটা উদ্যোগের অভাব কিংবা আমাদের এই একটা লম্বা ডিসট্যান্স এইটা একটা বড় obstacle। কিন্তু আপনার অ্যাকচুয়ালি একটা বড় ভূমিকা ছিল জুলাই বিপ্লবে এবং আ আপনি আমার মনে হয় যে এইখান থেকে সর্বোচ্চ যতটুকু করা যায় আপনি করছেন। এবং ইউএসএ থেকে যারা মানে impactful ভূমিকা রাখছে তার মাঝে আপনি একজন ছিলেন। তো আপনার মাঝখানে ভাই এই যে মানে করতে হবে, এই একটা মানে বা দেশের জন্য করতে হবে। এটা কি একদম ছোট থেকেই ছিল নাকি ইউএসএ আসার পরে একটা দেশের থেকে একটা দূরত্ব সৃষ্টি হওয়ার কারণে টানটা একটু বেশি ফিল করছেন? না, 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 এরকম না। আমি একটু ব্যাকগ্রাউন্ড যদি বলি, আমি ২০১২ সালে আ আচ্ছা বুয়েটের কথা বাদ দেই। বাট আমি ২০১২ সালে তখন হচ্ছে যে মেডিকেলের একটা আন্দোলন ছিল। ভর্তি পরীক্ষা তখন ক্যানসেল করার জন্য সরকার ট্রাই করতেছিল। তো তখন আমি টিএসসি তে ওইটার আয়োজক ছিল আমার ফ্রেন্ড। আ সে তো আমাকে ফোন দিত। আমি বুয়েটে একটা আন্দোলন চলত। ওইটা শেষ করে আমি বিকেলে টিএসসি তে যাইতাম। মেডিকেলের সেই আন্দোলনে অংশগ্রহণ করতাম। এরপরে ২০১৮ সালে যে আ নিরাপদ সড়কের আন্দোলন বা হচ্ছে কোটা বিরোধী আন্দোলন ২০১৮ সেখানে আমি আ ছিলাম। আমার মনে আছে ২০১৮ সালে কোটা বিরোধী আন্দোলনে আমি মাইকের সাথে ছিলাম আরকি মোস্ট অফ দ্যা কেসেস। সো ওই স্লোগান দিতেন স্লোগান কি আপনি গুলা সেখানে? জি, আপনি কি সেখানে স্লোগান দিতেন কোটা বিরোধী এক্সাক্টলি আন্দোলনের হ্যাঁ, আমি সময়? মানে ওই স্লোগানটা হচ্ছে কি মানে রিক্সা তো মাইক তো রিক্সায় থাকতো। তো একজন মাইক ধরে স্লোগান দিত। দিতে, দিতে যাত। ও ক্লান্ত হয়ে গেলে আমি বলতাম, "আচ্ছা আমাকে মাইকটা দাও।" এরপর আমি শুরু করতাম। আমার এখনো মনে আছে সম্ভবত সুফিয়া কামাল হলে বা কোন একটা হলে মেয়েদের উপরে তখন ছাত্রলীগ অ্যাটাক করেছিল। তো আমরা বলছি, "আমার বোনের রক্ত বৃথা যেতে দিব না। দিয়েছি তো রক্ত, আরো দিব রক্ত।" ওকে। এরকম আ এরপরে সায়েন্স ল্যাবে যে ঐদিন যে ঘটনাটা ঘটেছিল, আ ওইটা অ্যাকচুয়ালি খুবই মর্মান্তিক ছিল। আমার ওইগুলা তো যদি ইন পারসন পার্টিসিপেট করতে পারতাম বেশি ভালো লাগতো। বাট আমি আবার প্রফেশনালি ইনভলভ ছিলাম। সো এর মাঝে যে সময়টা পেয়েছি তখন আমি ইনভলভমেন্ট ছিলাম আরকি। তো ওইখান থেকে আর ইউএসএ তে আসার পরে মানে অলওয়েজ দেশের খোঁজখবর রাখতাম। মানে অলওয়েজ দেশে কি হচ্ছে, আ দেশ নিয়ে একটা চিন্তাভাবনা, দেশ নিয়ে কিছু করা যায় কিনা, সেটা অলওয়েজ ছিল। বাট জুলাই আন্দোলনের মানে এর আগ পর্যন্ত আসলে তো এভাবে মানুষ তো মানে ছাত্রদের তো হত্যা করা হয় নাই। বা সাধারণ ছাত্র জনতাকে গুলি করা হয় নাই। এটা তো এর আগে কখনো ছিল না। বা হয়তো পুলিশ লাঠি ইয়ে করত বা টিয়ার শেল দিত বা ছাত্রলীগ এসে ইয়ে করত। বাট এটা খুব এক্সট্রিম পর্যায়ে চলে গেছিল আরকি। তো ওই ক্ষেত্রে তো নিজেকে দমন করে রাখা খুবই টাফ। আমি যদি ইউএসএ ইনভলভমেন্ট এর প্রেক্ষাপটটা আরেকটু ব্যাকেও যাই, তার আগে সম্ভবত এপ্রিলে বুয়েটেও একটা আন্দোলন চলতেছিল। হুম। যে ছাত্রলীগ আবার বুয়েটে আ ইন করার ট্রাই করতেছিল। রাজনীতি ফেরানোর ট্রাই করতেছিল। হ্যাঁ। কিন্তু আমরা হচ্ছে যে মানে তখন থেকেই আমি বুয়েটের বিভিন্ন জায়গায় বলতেছিলাম যে আমরা বিদেশ থেকে কিছু করতে পারি কিনা। ইউজুয়ালি হচ্ছে মানে বিদেশে বুয়েটিয়ান কমিউনিটি একটু বেশি। বাট ওরা বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় আছে। যার কারণে আ প্রদর্শন করার মতো কিছু আসলে করা পসিবল হয়নি। বাট জুলাইতে যেটা হইছে, যখন আবু সাইদ মারা গেছে আসলে আমি ফিলাডেলফিয়ার কথাই যদি বলি, আমি দেখছি যে আমার কমিউনিটির সবাই মানে খুবই উৎকণ্ঠা, উদগ্রীব। বাট তারা কিছু করতে পারতেছে না। কি করবে? আবার কেউ কিছু বলতে পারতেছে না। তখন আমাদের এখানে একটা কমন গ্রুপ আছে। মানে ইউজুয়ালি সবার যখন থাকে বিএসএ টাইপের। তো আমি ওইখানে বললাম যে, "আসলে এতগুলো ছেলে-মেয়েকে মেরে ফেললো। আমরা কি আসলে শুধু বসে থাকবো? আমাদের কিছু করার নাই? আমরা মনে হয় একটু প্রোটেস্ট করি।" এটা সম্ভবত ১৬ জুলাই বা ১৭ জুলাই এরকম সময় ছিল। এরপরে আমরা মানে স্টেপ বাই স্টেপ ইনভলভ হই অ্যা আরকি। এইখানে ভাই মানে আমার একটা প্রশ্ন আছে যে, মানে আপনার তো মেইন ভূমিকাটা ছিল যে, ইউএস এর যে স্টুডেন্ট কমিউনিটি সবগুলা ইউনিভার্সিটির তাদেরকে এনগেজ করা আন্দোলনে, তাদেরকে একসাথে সমন্বয় করা এবং আ একটা প্রোটেস্ট শো করা ইউএসএ থেকে। মোটামুটি একটা আপনি কি বলবো যে, ইউএসএ তে একটা অর্গানাইজার এর ভূমিকা পালন করছেন।
ভার্চুয়ালি। তো কিভাবে আপনি অ্যাপ্রোচটা নিলেন যে আমার এইটা করা দরকার বা আপনার কেন মনে হলো আমি এইটাই করব? আপনি তো চাইলে অন্য অনেক কিছুই করতে পারতেন। তো এইটা কেন চুজ আচ্ছা, করলেন প্রোটেস্ট এর মাধ্যম হিসাবে এবং আ কিভাবে শুরুটা করলেন আপনি? আচ্ছা এখানে মানে শুরুটা তো ফিলাডেলফিয়া কেন্দ্রিক হয়েছিল আসলে। আ যখন না, দেখলাম এটা তো যে আপনার কমিউনিটিতে। কিন্তু হ্যাঁ, আপনার হ্যাঁ, হ্যাঁ। উদ্যোগটা তো শুধু আপনি ফিলাডেলফিয়াতে নেন নাই। আপনার হুম। তো কমিউনিকেশন ছিল অল আউট দ্যা ইউএসএ, তাই না? তো ওটা হ্যাঁ, কিভাবে এটা আসলে করছিলেন? আমি বুঝতেছি না আসলে এটা বলা ঠিক হবে কিনা। আ আমি একটা ওয়াইডার গ্রুপের সাথে ইনভলভ আছি। আ যারা হচ্ছে ইউএস এর প্রত্যেকটা ক্যাম্পাসে তাদের প্রতিনিধি বা হচ্ছে মানে ওদের সাথে আমাদের কানেকশন আছে ওই আরকি। গ্রুপটার নাম কি ভাই? আ আমরা জানতে চাচ্ছি। এটা আসলে আ আমাকে একটু পারমিশন নিতে হবে আসলে বলা যাবে কিনা। আ এটা কি তো মানে কি কোন গুপ্ত গ্রুপ নাকি যে না, না, পারমিশন না। নিয়ে এটা বলতে হবে? এটা গ্রুপ তো গ্রুপ না। এটা একটা গ্র্যাজুয়েট কমিউনিটি বলতে পারো। আচ্ছা, একটা আ গ্র্যাজুয়েট কমিউনিটি হ্যাঁ, একটা। সো আচ্ছা। ওরা হচ্ছে যে প্রত্যেকটা স্কুলে কানেকশন আছে। এখন আমি কয়েকটা বিষয় বলতে পারি। সেটা হচ্ছে যে আ যেমন ১ম আ যে স্টেটমেন্টটা আসে আ স্টপ কিলিং স্টুডেন্টস বা স্টপ ওইখানে মানে ১ম যে কোটা আন্দোলনের প্রতি সহমর্মিত শুরু যে স্টেটমেন্ট গুলো আসে। এটা ১ম দেয় হচ্ছে দেলোয়ার ইউনিভার্সিটির মুনা হাফসা আপুরা, উনারা দেয়। বাট উনারা এটা কিভাবে সার্কুলেট হয় প্রত্যেকটা জায়গায়, এটা কিন্তু আসলে ওনারা কেউ জানে না। এটা একটা মিরাকল এটা বা কি ওই যে এটা একটা বাংলাদেশের যে ওই ৯ দফা কিভাবে সার্কুলেট হইলো সমন্বয়করা যেভাবে জানে না, এটা কি অনেকটা সেরকম? কাইন্ড অফ বলা যায় না। সমন্বয়কটা যে ভূমিকা পালন করছে বা মানে ওইটা আসলে এটা একটু বলা মানে এটা না, না, এটা আমি বলছি অন্য যে ওই যে লেভেলের। না জানার যে ভূমিকাটা যে আমি একটা জিনিস দিলাম এটা ছড়ায় গেল। এটা কিভাবে ছড়ায় গেল? এই হ্যাঁ, প্রসেসটার কথা বলতেছি আমি। এটা অ্যাকচুয়ালি ওনারা অনেকে জানে না আরকি। সো আমি এটা কি ওই এটা তত এটা কি ওই ডিটেইলস যে এ আপনার বলতে ওই গ্রুপের মাধ্যমে ছড়াইছে? হ্যাঁ, এক্সাক্টলি, এক্সাক্টলি। আ এটা ছড়াইছে এবং আ আমি বলব যে মোনা হাফসা আপু এরপরে হচ্ছে যখন সম্ভবত সোহান ভাই বস্টনের। তো উনি তো থাকে বস্টনে বাট উনার যে উনি যে সবার প্রোটেস্ট এর যে স্টেটমেন্ট গুলা কালেক্ট করত। এটাও অ্যাকচুয়ালি কাইন্ড অফ ওর মাধ্যমে ছড়াইছে। আবার কিছু বিষয় ছিল যে USBSA নামে একটা গ্রুপ হইছে। ওইখানে সবাই আবার কানেক্টেড ছিল। সো এটারও একটা ইমপ্যাক্ট ছিল। আরেকটা গ্রুপ বলতেই পারি স্টুডেন্ট অ্যালায়েন্স যেটা অলরেডি নিউজে আসছে সেটা নিয়ে বলতে কোন সমস্যা নাই। ওরাও অনেক বেশি ইমপ্যাক্ট রাখছে আরকি। সো আমি ওদের সাথেও ইনভলভ ছিলাম। ওভারঅল আচ্ছা। মানে এরকম ৬-৭ টা গ্রুপের সাথে ইনভলভ ছিলাম। আরো অনেক কিছুর সাথে ইনভলভ ছিলাম বাট সবকিছু আসলে মনে হয় বলা ঠিক হবে না। এটা ভাই আপনি কি মানে কোন গুপ্ত সংগঠনের সাথে ছিলেন কিনা? যে আপনি না, না বলতে গুপ্ত বারবার সংগঠন হেসিটেট না করতেছেন অ্যাকচুয়ালি। আসলে। এখানে গুপ্ত সংগঠন না। এরা ওপেন বাট বিষয় হচ্ছে মানে আ ওরা আসলে অ্যাপ্রুভ করবে কিনা বলাটা এটা একটা বিষয় আছে। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। তো আ আপনি যখন শুরু করলেন, ধরেন বিএসএ এর থ্রুতে তো মানে বিএসএ মানে বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এর থ্রুতেই তো বিবৃতিগুলা দিতে হইতো আমাদের। তো এক্সাক্টলি। এইখানে তো অনেক বিএসএ এর কমিটিতে প্রেসিডেন্ট কিংবা সেক্রেটারি আ বাংলাদেশ থেকে ছাত্রলীগ করে আসা স্টুডেন্টরাও ছিল। যারা ছাত্রলীগ করত এখানে এসে বিএসএ তে পদধারী হইছে। তো তারা কিভাবে তারা কি স্টেটমেন্ট গুলা দিতে রাজি ছিল? বা তারা কি কোন ধরনের আ প্রোটেস্ট করতেছিল যে, না এই ধরনের স্টেটমেন্ট দেয়া যাবে না। এই ধরনের কোন ঘটনা কি ফেস করছেন? এইটা হচ্ছে যে আসলে ১ম যে ইয়েটা মানে কোটার প্রতি আ সমর্থন স্বরূপ যে স্টেটমেন্টটা, আ সলিডারিটি স্টেটমেন্ট যেটাকে বলি, ওইটার ক্ষেত্রে আসলে কেউই বাধা দেয় নাই আরকি। কারণ আসলে এটা তো একটা মানে জেনারেল একটা দাবি ছিল। যে কোটা আ অনেকেই মনে করত যে আসলে এটা আসলে মানে ন্যায্য না আরকি। এটা অনেকের প্রতি বৈষম্য করা হচ্ছে। সো স্বাভাবিকভাবে সবাই অ্যাকচুয়ালি মানে ইভেন কিছু আমি বলব যে কিছু ছাত্রলীগের যারা ওরকম অ্যাগ্রেসিভ না, ওরাও অ্যাকচুয়ালি পার্টিসিপেট ও করেছে কিছু জায়গায়। কিন্তু যেটা হচ্ছে যে এরপরে যে স্টেজটা আমার এখনো মনে আছে ১৮ জুলাইয়ের পরে যখন এই সরকার কারফিউ দেয় যে রাস্তায় সেনাবাহিনী নামায়। তখন আমি হচ্ছে যে দেখছিলাম যে আমাদের আমি জাস্ট আমাদের কমিটির কথাটাই বলি ছোট্ট করে। তো সেখানে একজন হচ্ছে যে খুবই অ্যাগ্রেসিভলি লিখছে যে কেউই আর সরকার বিরোধী কোন কিছু লিখবেন না। মানে ইউএসএ এখন বসে সে আপনাদেরকে হুকুম দিচ্ছে। এক্সাক্টলি মানে সে বলছে কারণ দেশে আমাদের বাপ-মা আছে যদি কেউ এখানকার ইনফরমেশন দেয় বা দেশে পৌঁছায় আমার বাপ-মাদের বিপদে পড়বে। তো আমি বুঝতে পারছি যে সে আসলে ইনডিরেক্টলি আমাদেরকে থ্রেট দিচ্ছে। আমি সকাল থেকে ওয়েট করতেছি বিকাল পর্যন্ত যে কেউ একটু প্রতিবাদ করে কিনা। অনলি একজন অ্যাডমিন আপু উনি প্রতিবাদ করেছেন। উনি অ্যাডমিন ছিলেন উনি বলছে যে আসলে এটা কি ধরনের কথাবার্তা? একটা সিক্রেট গ্রুপ ইনফরমেশন দেশে পাঠায় দিবে। এটা তাহলে
প্রাইভেসি কিভাবে মেইনটেইন করা হবে। পরে আমি হচ্ছে উনাকে খুব ভালোভাবে একটা রিপ্লাই দিয়েছি। আমি বলতে চাই না কি রিপ্লাই দিয়েছি। উনি এরপরে গ্রুপটা লিভ করতে বাধ্য হইছে। বেসিক্যালি বিষয় হচ্ছে মানে আ ভয় দেখানোর কাজটা ওরা করতো আরকি। ভয়। তো আমাদের আমাদের বা আমরা যারা খুব বেশি অ্যাক্টিভ ছিলাম, আমাদের একটা মেইন টার্গেট ছিল যাতে এই ভয়টা যাতে কারো মাঝে না থাকে এবং সবার মধ্যে সাহসটা সঞ্চার করা। কারণটা হচ্ছে যে একজন একজনকে দেখে যখন দেখি যে ও একটু সাহসী ভূমিকা পালন করতেছে তখন আরেকজন আগে আসে। এবং এটা কিন্তু মানে সাহসটা ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ে আরকি। যেটা পরবর্তীতে আমরা দেখছি যে আ শেখ হাসিনার পদত্যাগের দাবির জন্য যে স্টেটমেন্ট গুলা প্রায় ৯০ থেকে ৯৫ টা স্কুল দিয়েছে। এটা তো আসলে যদি ওদের মধ্যে সাহস না সঞ্চার হইতো এটা তো আসতো না। তো ওই স্টেজটা বা ওই কাজটা আমাদেরকে করতে হইছে আরকি। তো ভয়ের কথা যেহেতু আসলোই ভাই, আমরা হচ্ছে গিয়ে একটু তাহলে পেছনে যাই। যে মানে আপনার তো আসলে আপনার সাথে যেহেতু আমি পূর্ব পরিচিত, তো আপনার ভয়কে জয় করার কাহিনী তো আমরা আগে থেকেই জানি। মানে সেই বুয়েট লাইফ থেকে আপনার ভয়কে জয় করার কাহিনী চলে আসতেছে। এটা কবে শুরু হয়েছিল? ফার্স্ট ইয়ারেই শুরু হয়েছিল ভাই? আপনার উপর হ্যাঁ, এটা ভয়কে জয় করার কাহিনী? হ্যাঁ, এটা ফার্স্ট ইয়ারেই শুরু হইছিল আরকি। টোটাল কয়বার আপনার উপর আপনার ভয়কে জয় করতে হইছে বুয়েট লাইফে? এটা তো আসলে অসংখ্য তবে ২ বার এখন এতদিন আসলে ভাবি নাই। বাট যেদিন আবরার মারা গেল তখন আমার ফিল হইছে যে আসলে আমি সারভাইভ। ইট ওয়াজ ডিফারেন্ট। আ তার আগ পর্যন্ত আসলে ওইভাবে ফিল করি নাই যে আসলে আমিও ওই মানে এরকম একটা জায়গা থেকে বেঁচে আসছি। ওইটা ফিল করি নাই। কিন্তু যেদিন আবরার মারা গেল তখন আমি ভাবতেছিলাম যে ইট কুড বি মি। আ আমি শুধু আমার কথাই বলব না। বুয়েটে এরকম প্রায় ৪৫ জন বা ৫০ জন আরো বেশি হইতে পারে সংখ্যাটা। এক্সট্রিম টর্চার এর মধ্যে গেছে। I don't know their story will ever come out or not. But আমারটা somehow আমার মনে হচ্ছে যে না আসলে মানুষের জানা উচিত। তো How they are so cruel. আপনার স্কুল কলেজ কি ঢাকায় ছিল ভাই? না ঢাকার আমার বাইরে? কলেজ ঢাকায় ছিল। আর স্কুল ছিল নোয়াখালীতে। আচ্ছা। তো আপনার কলেজ ঢাকায় ছিল, তারপর আপনি হোস্টেলেই উঠছিলেন বুয়েটের। হ্যাঁ, বুয়েটের হলে ছিলাম। বুয়েটের হলেই ছিলেন। তো এরপর আসলে কিভাবে শুরু হলো আপনার উপর অত্যাচারটা বা আপনাকে আইডেন্টিফাই করা যে ওকেই আমরা টর্চার করব এরকম একটা ভাবে আপনাকে টার্গেটে পরিণত করা, এটা কবে থেকে শুরু হলো বা আপনি বুঝলেন কিভাবে? যে আপনি কি আগে টের পাইছিলেন যে আমার উপর এরকম একটা স্টিমুলা আসতে যাচ্ছে? না, এটা আমি টের পাই নাই। এটা আমি টের পাই নাই। বাট বিষয় হচ্ছে ২০১২ সালে বুয়েটে একটা আ মানে বড় আন্দোলন ছিল আরকি। এটা হচ্ছে যে ভিসি বিরোধী আন্দোলন বলে। তো ওই ভিসি বিরোধী আন্দোলন হচ্ছে যে মানে আমাদের যে ভিসি ছিল, প্রো ভিসি ছিল ২ জনই হচ্ছে যে আ বিশেষ করে প্রো ভিসি হাবিবুর রহমান এটা ওর নাম শুনলে সবাই এখনো গাইল্ড দেয়। হচ্ছে মানে হাবিবুর সহজ রহমান? ভাষায় বললাম। খুবই বাজে লোক ছিল আরকি। আচ্ছা, আচ্ছা। তো ওদের বিরুদ্ধে আমাদের বুয়েটের মানে ব্যাপক সাধারণ ছাত্রদের অনেক আন্দোলন ছিল। তো সেই আন্দোলনে আমি যখন ফার্স্ট ইয়ার মাত্র আসছি, আর আমার ভেতরে একটা মানে স্বাভাবিকভাবে অন্যায় প্রতিবাদ বা এই ধরনের আ অন্যায্য কাজ দেখলে আমার ভিতরে ক্রিয়া ছিল। তা আমি ওই আন্দোলনে ব্যাপক অ্যাক্টিভ ছিলাম আরকি। আমার এখনো স্পষ্ট মনে আছে আ আমাদের যে মানে মেইন যিনি আয়োজক ছিলেন, সরি যিনি আ লিড দিচ্ছিলেন বুয়েট 07 ব্যাচের, ওই ভাইয়া আমার সাথে কানেক্ট করে আমাকে বলতেছিল যে, "ইকবাল তাহলে তোমাকে আমি বলে দিব তুমি তোমার ব্যাচের গ্রুপগুলোতে পোস্ট করে দিও। যাতে সবাই চলে আসে। তোমার সাথে যোগাযোগ করব।" ওই ভাইয়া কোন ব্যাচের? ওই ভাইয়া 07 ব্যাচে ছিল। 07? হুম। তখন কি উনারা 4th ইয়ার নাকি উনি মানে উনি ফাইনাল ইয়ারে ছিল আরকি, হ্যাঁ। ফাইনাল ইয়ারে ওনার ছিল? একটা সিনিয়র ব্যাচ ছিল আরকি, হ্যাঁ, হ্যাঁ। এক্সাক্টলি। তো স্বাভাবিকভাবে আমি অনেক মানে খুবই অ্যাক্টিভ ছিলাম এবং ফ্রন্ট এ ছিলাম। এরপরে ছাত্রলীগ যখন হচ্ছে বুয়েটের ভিসি অফিসে ভাঙতে আসছিল বা ভিসি অফিসের সামনে সাধারণ ছাত্রকে মারতে আসছিল। তখন আমরা উপর থেকে ওদেরকে মানে অনেক মানে যাতে উপর না আসে প্রতিবাদ করছিলাম আরকি। তো ওই প্রতিবাদে আমি অনেক সামনে ছিলাম। আরেকটা বিষয় হচ্ছে যে ছাত্রলীগের যে তখনকার আহ্বায়ক সম্ভবত সহকারী আহ্বায়ক তন্ময় মানে তন্ময়, সিআরআই তন্ময় মানে কুখ্যাত কুখ্যাত তন্ময়। তন্ময়। তন্ময় আর আমি একই হলে থাকতাম। সো সে আমাকে দেখতো আরো ইজি টু আইডেন্টিফাই। এটা একটা ক্ষোভ ছিল। আন্দোলন শেষ হইছে। এরপরে ওদের মন মতো একটা লিস্ট বানাইছে। সেই লিস্টে আমার নামও ছিল। ধরে এরপরে মারছে আরকি। মানে আন্দোলনে যারা সরব ছিল, যাদেরকে সামনের এক্সাক্টলি দিকে দেখা আমি গেছে এরকম। হ্যাঁ, ওই আন্দোলনে যারা অ্যাক্টিভ ছিল স্পেশালি আমি এরপরে তুমি হয়তো চিনতেও পারো কার্নেগি মেলন থেকে পিএইচডি করছে এক ভাই আ সৈয়দ জিয়াউদ্দিন। উনাকেও এক্সট্রিম মারা হইছে আরকি। এরকম আরো অনেকেই আছে। বাট আমার একটা ফ্রেন্ড ও ও ছিল। তো মানে আপনাকে মানে কি হল থেকেই এক রুম থেকে অন্য রুমে নিয়ে গেছে নাকি ক্লাসরুমে মানে যদি একটু ডিটেইলস এ বর্ণনা করতেন। যদি আপনার মানে
আচ্ছা, খুব বেশি এটা হইছে যে কষ্ট না হয়। তখন এটা আগের দিন ছিল হচ্ছে বুয়েটের ভর্তি পরীক্ষা 12 ব্যাচের। আমি তো 11 ব্যাচ ছিলাম। সো আমার এলাকা থেকে একটা ছেলে আসতেছিল। ওকে আমি হচ্ছে যে মানে হলে রাখবো আমার রুমে। এই উপলক্ষে মানে আমি ছিলাম। আমি দুপুরে খাওয়া-দাওয়া করছি। বিকালে বের হইছি। আমার একটা ফ্রেন্ড ঢাকা ভার্সিটি থেকে আসছে, ও একটু ক্যাম্পাস দেখবে। তা আমি ক্যাম্পাসে ঘুরতেছিলাম। এমন সময় হচ্ছে যে ওই তন্ময়, এরপরে আরাফাত ওরা পেছন থেকে আসলো। পেছন থেকে আসার পরে হচ্ছে যে আমাকেও ধরে, আমার ফ্রেন্ডকেও ধরে। তখন বলতেছে যে, "ও কি অ্যা এরকম অ্যাক্টিভ ছিল নাকি তোদের এসব কাজে?" তখন আমি বলছি, "না, ও তো আসলে ঢাকা ভার্সিটির। আ ওকে আর ইয়ে করার দরকার নেই।" পরে আমাকে ধরে নিয়ে গেছে। আমাকে আপনাকে নিয়ে মানে হচ্ছে ক্যাম্পাসের বাইরে থেকে ধরে নিয়ে গেছে? হ্যাঁ, মানে প্রায় ক্যাম্পাসের বহির্মুখে আরকি। আমরা পলাশী যেটা বলি আরকি। পলাশী থেকে আচ্ছা ধরে নিয়ে গেছে। পলাশীতে। আচ্ছা। হ্যাঁ। ধরে আমাকে আমার হলে নিয়ে গেছে, আহসানুল্লাহ হলে। ১ম এ আহসানুল্লাহ হলের মাঠে। আ তোমার স্ট্যাম্প, এরপরে ব্যাট এগুলো দিয়ে মারছে। মারার সাথে, সাথে আমার চশমা খুলে পড়ে গেছে। তো আমার চশমা পড়ে গেছে। আমি তো আর কিছু দেখি না। আ ইন দ্যা মিন টাইম আমার মাগরিবের আজান দিছে। তো আমি বলছি, "আমি একটু নামাজটা পড়ে আসি।" তোমরা আমাকে একটু নামাজটা পড়ার সাথে আমি আমি পালাচ্ছি না আরকি। আমি আছি। এরপরে আরকি ওরা নামাজ শেষে তিতুমিরের সামনে একটা রুম আছে। তখন ছিল আরকি কনস্ট্রাকশন এর কাজ চলত। তো ওই রুমের সামনে বা ভেতর নিয়ে যাতে অভিভাবকরা না দেখে, সাধারণ নতুন ছাত্ররা না দেখে, আ আমাকে প্রায় ভালোই নির্যাতন করছে আরকি। ওখানে কতজন ছিল আনুমানিক ভাই? আ ৯ থেকে ১০ জন তো ছিলই। ৯ থেকে ১০ জন ছিল। এটা ৯ কি থেকে ছিল ১০ জন আপনার ছিল, উপর বাট মানে মারছে বেসিক্যালি তন্ময়, এরপরে হচ্ছে পলাশ, রওনক, এরপরে আরাফাত, তারপরে হচ্ছে তোমার মানে এরা সবাই আরো অনেকেই ছিল আরকি। আ দীপ, সিয়াম এরা সবাই মারছে। আচ্ছা। তো এটা ছিল আপনার উপর ১ম অ্যাটাক ভাই। হুম। এটাই সবচাইতে বেশি এক্সট্রিম ছিল। ২য় টা হচ্ছে যে ওরা আমাকে মারতে চাইছিল। আ মানে মারতেছিল মারছিল, বাট এক্সট্রিম ভাবে মারে নাই। আমি বলছিলাম যে, "আমার আসলে আব্বু-আম্মু অসুস্থ। তোমরা শুধু, শুধু আমাকে ডিস্টার্ব করলে লাভ নেই। আমাকে ছেড়ে দাও।" তো ওটা কোন ইয়ারে ভাই? এটা 2nd হচ্ছে 3rd ফেজটা? ইয়ারে। এটা 3rd 3rd ইয়ারে। ইয়ার। তো 3rd ইয়ার পর্যন্ত আপনি আবার তাদের টার্গেটে কেন থাকেন? মানে হ্যাঁ, আপনাকে মানে তো একবার ওদের মারছে। মনের ছাত্রলীগের তো স্বাদ কি আসলে মেটে মনে নাই? করেন ওরা মনে করতো ওই যে বললাম না ওরা নিজের মতো একটা লিস্ট বানাইছে। আ যে কে সন্দেহভাজন শিবির বা কে শিবির করত। সো এরকম একটা লিস্ট বানাইছিল আরকি। তো সেই লিস্ট থেকে হচ্ছে ওরা মনে করো যে আ ও তো আর কাউকে পাচ্ছে না। তো সবসময় কি করে? আবার একটু ব্যাক এ যায়। আচ্ছা, ওই লিস্টটা ঘাঁটি। আমি আমি জানি না এই কথাটা এভাবে বলা ঠিক হবে কিনা। আ ওরা অ্যাকচুয়ালি মানে মানে কি বলবো? অনেকবারই ট্রাই করছে আরকি অ্যাটাক করার জন্য। আমাকে কিছু, কিছু ভাবে মানে সেফলি ক্যাম্পাস থেকে বের হইতে হইছে। আচ্ছা। তো আ এই যে তাদের যে মানে একের পর এক অ্যাটাক মানে একজনকে কয়েকবার করে অ্যাটাক করা হইছে। তো যখন এগুলা টিচাররা জানতে পারছে, টিচাররা কি কোনভাবেই তাদেরকে কোনভাবেই প্রটেক্ট করে নাই? আমাকে যখন ১ম বার আ আ মানে ১ম বার যখন আমাকে নির্যাতন করা হচ্ছিল, আমার এখানে মানে এটা আমি পরে শুনছি। আমার আব্বা হচ্ছে যে মানে ওরা আমার আব্বাকেও ফোন দিছিল ওইখান থেকে যে মানে কি জানি টাকা-পয়সা হয়তো চাইছে, I don't know। আব্বা তো হচ্ছে যে আমার পরিচিত এক ভাই ছিল, উনাকে ফোন দিছে। উনি কি করছে মানে আহসানুল্লাহ হলেরই। উনি ইনস্ট্যান্ট হচ্ছে আ ডিএসডব্লিউ কে ফোন দিছে। দেলোয়ার স্যার। তো দেলোয়ার স্যার আমাকে বলতেছে মানে ওই ভাইকে বলছে, "ও কিছুক্ষণ মারবে, মেরে ছেড়ে দিবে।" কিছু মানে কিছুক্ষণ মারাটা কিছুই না ও আসলে। কিছুক্ষণ মারবে, এরপর ছেড়ে দিবে। কি? আমি আমি যখন এটা শুনছি আমি "ওহ মাই গড!" ওনার কাজ হচ্ছে যে একটা ছেলেকে মারতেছে, ইনস্ট্যান্ট গিয়ে হচ্ছে একে উদ্ধার করা। তাই না? কিছুক্ষণ মারবে, এরপর ছেড়ে দেবে। মানে এটা কি মানে টিচারদের একটা কমন মনোভাব ছিল যে ছাত্রলীগ যাকে ইচ্ছা তাকে মারবে, তারপর ছেড়ে দিবে বা মারতে, মারতে এটা মেরে সব ফেলবে। টিচারদের ছিল না। বাট আ আমি বলব যে যারা মানে তখনকার প্রশাসনে ছিল, ওরা সম্ভবত ছাত্রলীগের কাছে জিম্মি ছিল বা হচ্ছে যে আ নিজেরাও আওয়ামী লীগপন্থী ছিল। যেমন উনি নিজেও আওয়ামী লীগপন্থী ছিল। এরপরে তো মিজান স্যার উনি তো কড়া আওয়ামী লীগ ছিল। মানে এরপরে তো সবাই মানে আওয়ামী লীগই ছিল। সো ওরা হচ্ছে অ্যাকচুয়ালি মানে যেটা হইছে যে আর কি বলব? মানে জি। ছাত্রলীগ যেটা বলছে সেটাই শুনছে। এটাকে নরমাল হিসেবে ওরা মনে করত আরকি। এবং খুবই স্বাভাবিক মানে শিবির সন্দেহে মারা মানে তো তখনকার জাস্টিফাইড। সময়ে আসলে আ আমি খুবই অবাক হয়ে যাই। মানে আসলে মানুষ এখন কিভাবে ন্যারেটিভ তৈরি করতেছে। এটা খুবই, খুবই অবাক করা কাণ্ড।
আমি এতটুকু বলি, ইভেন আমি বা আমার পরে যে আমি যে ৪৪ থেকে ৪৫ জনের কথা বলছি, ডাজন্ট মিন যে এটা বুয়েটের লোকজন জানতো না। বুয়েটের অনেকেই জানতো। বাট নোবডি টকড অ্যাবাউট ইট। বিকজ শিবির সন্ধ্যায় ইভেন আবরার ফারহাদ যদি মারা না যাইত, ইট ওয়াজ কমপ্লিটলি নরমাল টু এভরিওয়ান। বাট আমি বলব যে ২০১৯ এ ওই সময় যারা ছিল, বুয়েটের যেসব মানে ছেলেমেয়েরা ছিল, ওরা আসলে অনেক সাহসের পরিচয় দিছে। কারণ তখন তো আওয়ামী লীগের পিক টাইম ছিল। এরকম একটা টাইমে ওরা মানে ছাত্রলীগের মতো একটা সন্ত্রাসী সংগঠনের এগেইনস্ট এ ওরা এভিডেন্স গুলো রাখছে। আ আবরার ফাহাদ মারা যাওয়ার পর সবাই একতাবদ্ধ হয়ে নেমে আসছে। ইট ওয়াজ মার্ভেলাস। তখন আমার মনে হচ্ছে যে, না, দ্যাটস দ্য বুয়েট আই ড্রিমড ফর, যে অন্যায়ের বিরুদ্ধে সবাই একতাবদ্ধ থাকবে। বাট ইট ওয়াজ নট বিফোর। এই আরকি। এটাই। তাহলে ভাই আপনার যখন আপনার উপর যখন ১ম বার হামলা হলো ২০১২ সালে, তখন আপনি ফার্স্ট ইয়ারে। তো তারপর আপনার বাসায় এটার কেমন রিঅ্যাকশন ছিল? মানে তারা কি এরকম বলছিল যে, "না বইটা পড়া লাগবে না, চলে আয়।" বা তারা কি জানতো ডিটেইলস? এইটা একটু বলি। আমি যখন ১ম বার মানে অ্যাটাক এর শিকার হই, আমার আব্বা, আমার এখনো মনে আছে, মানে আব্বু বাচ্চার মতো কাঁদছে। মানে তুমি বিশ্বাস করতে পারবে না। বলছে, "তোর যাওয়ার দরকার নাই। তুই থাক।" এরপরে 2nd বার মানে যখন 3rd ইয়ার যখন আবার হইল, তখন আব্বা বলছে, বুয়েট ছেড়ে তুই নোয়াখালী চলে আয়। তোর পড়াশোনার দরকার নেই। তুই আমার ছেলেকে দরকার। It was not easy for them but বুঝছেই তো একটা হ্যাঁ। ইউনিভার্সিটি ঢুকছে, আমাকে তো শেষ করতে হবে। এই আরকি। আমিও তো যাই। আপনি মানে মনের জোরটা কিভাবে পেলেন? মানে যখন ফার্স্ট ইয়ারে একবার মারলো আপনাকে, থার্ড ইয়ারে আরেকবার মারলো আপনাকে। তো ফোর্থ ইয়ারে তো মারতেই পারে। এবং এমন না যে একবার মারবে। ফোর্থ ইয়ারে আরো কয়েকবার মারতে পারে এবং আপনার স্যারের ভাষ্য অনুযায়ী অল্প মেরে ছেড়েও দিতে পারে। অথবা মারতে, মারতে মেরেও ফেলতে পারে। তো আপনার মনে এই জোরটা কিভাবে আসলো যে না আমি আরো বুয়েটে থাকি, আমার ডিগ্রিটা শেষ করি। আপনার তো একটা লাইফ রিস্ক ছিল। আপনি এই জোরটা কিভাবে পাইলেন? দেখো, আমি তোমাকে একটা কথা বলি, মানে আমি নিজেও ফিল করি নাই যে আমি আসলে ২ মানে বিশেষ করে আবরার ফাহাদ মারা যাওয়ার আগ পর্যন্ত আমি নিজেও ফিল করি নাই যে আমি আসলে কোন জায়গা থেকে সার্ভাইভ করে আসছি। টু বি অনেস্ট। বাট যখন আবরার মারা গেল, তখন আমি বুঝছি যে আসলে এক্সাক্টলি সেম কন্ডিশন এ আমিও ছিলাম। আ I don't know. সো আ আমার ইয়ে ছিল হচ্ছে যে আসলে যেটা হইছে, হইছে। ওদের যদি কিছু করতে মন চায় করুক। বাট আমাকে তো আসলে আমি একটা স্টুডেন্ট। আমার তো স্টুডেন্ট লাইফটা শেষ করতে হবে। আমি তোকে নষ্ট করে দিতে পারি না আরকি। ওই ডিটারমিনেশন থেকে আরকি আমি বলছি যে, আমার এখনো মনে আছে আমাকে কয়েকজন ভাইয়া বলছিল যে, "ইকবাল, তোমাকে তো বারবার ইয়ে করতেছে, তুমি যাইও না।" আমি বলছি, "ভাই, যদি আমাকে মারে, যা ইচ্ছা করে, আল্লাহর হাওলা। আপনারা কেউ যাইয়েনও না, কেউ বাঁচাতে যায়েন না।" আ বাট ইট ওয়াজ নট লাইক দ্যাট। দেয়ার ওয়াজ অলওয়েজ সাম পিপল হু গাইড, লাইক দেখতেছিল কি জানি ঠিক মনে মানে যাচ্ছে কিনা। মানে আল্লাহর প্ল্যান দেখেন। মানে আপনি এত বান নির্যাতনের শিকার হইলেন। তারপর এখন দিন শেষে আমেরিকার একটা টপ স্কুল থেকে পিএইচডি শেষ করলেন। মানে এটা কি কখনো ভাবছিলেন বুয়েটে থাকতে যে আ মানে এটা শেষ করব। তারপর এরকম একটা টপ স্কুল থেকে ডিগ্রি নিবো। এই ধরনের চিন্তাভাবনা কি আগে থেকে ছিল? না, তুমি কি সত্য কথা শুনতে চাও? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সত্য কথাই শুনি ভাই। আমার আমি যখন মানে ১ম বার যখন আমাকে মারছে, তখন তো আসলে এটা ইট ওয়াজ আ ভেরি ট্রমাটাইজড ফর মি অ্যান্ড মাই ফ্যামিলি। তো আমি ভাবছিলাম, আচ্ছা ঠিক আছে। বুয়েটে তো চান্স পাইছে। একটা তো আল্লাহর মতো একটা স্টেপ তো পার হইছে। কিছু যোগ্যতা তো অবশ্যই আছে। আমি কি করব? আমি নোয়াখালী ব্যাক যাব। ব্যাক গিয়ে আমি একটা কোচিং সেন্টার দিব। কোচিং সেন্টার দিয়ে আমি আমার বাকি জীবন পার করে দিব। মানে এটা বুয়েট পাস করে নোয়াখালী যেয়ে কোচিং সেন্টার দিয়ে ওখানেই সুখে শান্তিতে তখন এইটাই ড্রিম ছিল আরকি। এই যে এই পর্যন্ত আল্লাহ নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। নো, আমি এটা কখনোই থিঙ্ক করি নাই। ইভেন আমার বুয়েট পাস করার আগ পর্যন্ত আমার বাইরে আসারও প্ল্যান ছিল না আরকি, টু বি অনেস্ট। বাট আবরার মারা যাওয়ার পরে আমার এখনো স্পষ্ট মনে আছে, আবরার মারা যাওয়ার পরে তার ২ সপ্তাহ পরে আমি ওই যে জিয়া ভাইয়ের কথা বলছি, উনি তখন কার্নিং মেমনো ছিল আ সম্ভবত। তো উনাকে আমি মেসেজ দিছি। আমি বলছি, "ভাই, আমি তো আর বাংলাদেশে থাকতে পারব না। মানে I cannot take it. আমি এটা মানে নিতেই আপনার পারতেছি না।" বাংলাদেশটাই সাফোকেটিং লাগতেছিল হ্যাঁ, তখন। এক্সাক্টলি। আমি আর পারব না। আমাকে এনি হাউ যেকোনো জায়গায় মাস্টার্স এর জন্য আমাকে ব্যবস্থা করে দেয়। তো উনি বলছে, "তুমি মালয়েশিয়া ট্রাই করো, ইউএসএ ট্রাই করো।" সামহাউ ওইটা ২ মাসের মাথায় আল্লাহর মতো হয়ে গেছে। আমি চলে আসছি আরকি। তো আপনি কি তখন ম্যারিড ছিলেন যখন আপনি ইউএসএ আসছেন? না, আমি আসার ১ মাস আগে ম্যারিড, বিয়ে আসার করছি। ১ মাস। আচ্ছা, আচ্ছা। তো আবরার বিয়ের ফাহাদ পরে আরকি যখন অ্যাকচুয়ালি ফান্ডিং-টান্ডিং সবকিছু ইজি হইছে, বুঝছো? এছাড়া আর আ কিছু না। আল্লাহর রহমত চলে আসছে ভাই। এক্সাক্টলি।
আমি যেটা বলছিলাম যে আবরার যখন মারা গেল ২০১৯ সালে তখন তো আপনি বাংলাদেশে। তখন তো আপনি কি ঢাকায় জব করতেছেন তখন? হ্যাঁ, হ্যাঁ, আমি ড্যাফোডিলের টিচার ছিলাম তখন। ড্যাফোডিলের টিচার ছিলেন তখন। আমি উত্তরা তখন থেকে কি আপনি ড্যাফোডিলের ওই আশুলিয়া ক্যাম্পাসে। আন্দোলনে শরিক হইছিলেন? আবরার মারা যাবার পর যে বইটা যে আন্দোলন ছিল? না, না, আরে আমি কেন আন্দোলন শরিক হব? আমি তো ক্যাম্পাস যেদিন পাস করছি, আলবিদা। এরপর আর কোনদিন ক্যাম্পাসে যান না, নাই? আমি এখনো ক্যাম্পাসে যাই নাই। যাই নাই। মানে আপনি পাস করছেন ২০১৮ তে। সম্ভবত গেছি মাস্টার্স এর অ্যাডমিশনের জন্য। বাট মানে নো, নট এ সিঙ্গল টাস্ক। নো, আর কোন কাজে যাইনি। আপনি লাস্ট ক্যাম্পাসে কবে গেছেন ভাই? সম্ভবত ১৮ কোন একটা সময়। আমি ১৭ তে পাস ১৮ করছি। আর ১৮ এখন কোন একটা ২৫ প্রায় ৭ বছর হয়ে গেছে আপনি বুয়েটের মাটিতে এখনো পা রাখেন নাই। না, না। এবার গেলে তো ইনশাআল্লাহ রাখবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। মুক্ত স্বাধীন বুয়েটে। স্বাধীন বুয়েট। না, আচ্ছা, আমি এখন বুয়েটকে নিয়ে অনেক প্রাউড ফিল করি। স্পেশালি আমি বলব যে জুনিয়ররা ওরা খুবই, খুবই অ্যাডভান্স এবং ওরা খুবই সচেতন। এই যে জুলাই আন্দোলনে কিন্তু আমাদের বুয়েটিয়ানদের অনেক অবদান ছিল। অবশ্যই মানে নিঃসন্দেহে। স্পেশালি যারা ক্যাম্পাসে ছিল ওদের প্রচুর অবদান ছিল। ওরা আ ইনস্ট্যান্ট স্টেটমেন্ট গুলো দিছে, ইনস্ট্যান্ট রাস্তায় নেমে আসছে। শ শহীদ মিনার তো ওদের ক্যাম্পাসের কাছে ছিল। এটা ভুলব না। মানে এটা আমি ওদের প্রতি মানে আ আ আমার একটা ক্ষোভ ছিল, আমার একটা মনে কষ্ট ছিল ডেফিনিটলি। যে আমি এটা কখনোই বলব না যে মানে আমার উপর নির্যাতন হইছে এটা বইটি না জানতো না। ডেফিনিটলি জানতো। বাট কেউ কখনো প্রতিবাদ করেনি। বাট ইট চেঞ্জড। আমার সেই বইটা চেঞ্জ হয়ে গেছে বা সেই পরিবেশটা চেঞ্জ হয়েছে। এইটা আমার কাছে খুবই মার্ভেলাস লাগছে। এটা একটা খুবই ভাল লাগতেছে। বেসিক্যালি একটা মানে একটা কান্ট্রির টপ স্কুলে পড়বো। আমি যদি দেশে কি হচ্ছে, আমার ক্যাম্পাসে কি হচ্ছে, এগুলো নিয়ে যদি আমি একটু সচেতন না থাকি, তাহলে তো আসলে দেশের প্রতি আমার রেসপনসিবিলিটি কি? বাট আই থিংক আমাদের জুনিয়র বইটা স্পেশালি সেই ১৮-১৯ এর পরে ওরা প্রুভ করছে they are always aware. So which is good. ভাই আ আপনার আ দেশ ছেড়ে আসার পর আসলে বুয়েটের সিগনিফিক্যান্ট চেঞ্জ গুলা তো তারপরেই হইছে যে ছাত্রলীগ নিষিদ্ধ হওয়া, তারপর হচ্ছে যে এই ২৪ সালে ইয়ে হওয়া। তো আপনার যে স্বাধীনতার যে সুখ সেটা এখনো বুয়েটে যেয়ে নিতে পারেন নাই। আপনার জন্য শুভকামনা থাকলো যে আপনি দ্রুতই দেশে যাবেন এবং ইনশাআল্লাহ। বুয়েটে যেয়ে আপনি একটা মুক্ত স্বাধীন বুয়েটের স্বাদ নিবেন। তো আমি আমার আমি এখানে বুয়েটে গিয়ে একটা সেলফি তুলে তোমাকে পাঠাবো ইনশাআল্লাহ। হ্যাঁ? বুয়েটে গিয়ে সেলফি তুলে তোমাকে পাঠাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই, অবশ্যই। আমার আরেকটা জিনিস আপনার কাছে জানা আছে। এটার আপনি একদম honest answer চাই আমি। যে আপনাকে যখন যারা নির্যাতন করছিল তারা তো এখন আপনি চাইলেও খুঁজে পাবেন না তাদেরকে। তারা তো হয়তোবা বেশিরভাগই পলাতক বা জানি কোথায় আছে। ও এ ও ওদেরকে আবার একটা মানে আমি জানি না ওরা এটা দেখবে কিনা। ওরা কোথায় আছে এটা আমরা জানি। আ এটাই জানতে চাচ্ছিলাম যে যাদের ব্যাপারে জানেন তাদের ব্যাপারে কি আপনি কোন ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা করবেন? টু বি অনেস্ট আমি এখান থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। বাট আসলে কিছু কমপ্লেক্সিটি আছে। তুমি মানে আমি যদি ইন পারসন না যাই, তো আমি তো স্টেপ নিতে পারব না। বাট না এটাই তো বললাম যে ইন পারসন যেয়ে কি আপনি তাদের বিরুদ্ধে মামলা বা কোন ধরনের ব্যবস্থা হ্যাঁ, নেওয়ার ইনশাআল্লাহ চেষ্টা যদি করবেন? আমি যাই এবং তখন পর্যন্ত যদি সবকিছু নরমাল থাকে, ইনশাআল্লাহ। আর আ পাশাপাশি যে টিচার গুলা জানার পরেও তাদের দায়িত্ব থাকা সত্ত্বেও আপনাকে হেল্প করতে আগে আসে নাই। তাদের এগেইনস্ট এ কি না, আপনি কিছু স্পেশালি তো ডিএসডব্লিউ করার তে মানে কিছু এখন তো করার সে চিন্তা তার আছে? দায়িত্বের অবহেলা করছে। ডিএসডব্লিউ দায়িত্বের অবহেলা করছে। ডেফিনিটলি তার বিরুদ্ধে কোন একটা মানে স্টেপ নেওয়ার ইচ্ছা আছে। বাট আমি এটা মানে কনফার্ম করে বলতে পারতেছি না। আ আমি নাকি যাই। আপনার ইচ্ছা আছে নাকি আপনি একদম দরাজ দিলে মাফ করে দিতে চান তাদেরকে? না, আমি চাই যে ওদেরও একটু আইনের মাধ্যমে বিচার হোক। যেন আইনের ভবিষ্যতে কেউ শাস্তিটা আর ওরা পায়। এই কারণ এটা তো সাহসটা না পায়। আসলে আ মানে এই কালচার তো বাংলাদেশে চলতে পারে না। এবং এটা যদি শাস্তি না হয়, তাহলে তো এটা ৩-৪ বছর পরে আবার রিপিট করবে। সো শাস্তি হওয়া দরকার। অবশ্যই ভাই। শাস্তি আম হওয়ার এরপরে they can go wherever they want. It's okay. সেটাই। মানে আপনার আ নিজের ভেতরে এই তাড়নাটা কাজ করে যে আমার বিরুদ্ধে যারা অন্যায় করছে তাদেরকে মানে তাদেরকে তাদের প্রাপ্য বিনিময়টা বুঝিয়ে দেওয়ার আসলে যে ওরা ওই মানে আমি কি বলবো? ওই সন্ত্রাসীগুলা তো শুধু আমার বিরুদ্ধে যে অন্যায় করছে সেরকম না। এক্সাক্টলি। তারা তো অনেকের বিরুদ্ধেই সেম কাজটা করছে। সো এদের ডেফিনিটলি শাস্তি হওয়া প্রয়োজন আইন অনুযায়ী। সো সেটার জন্য যতটুকু করা দরকার আমি অবশ্যই যদি কখনো দেশে যাই ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। জি ভাই। আ আপনার বাংলাদেশে যাওয়ার প্ল্যান কবে আছে? এই বছর ডিসেম্বরে বা মানুষজন তো নরমালি ডিসেম্বরে যায়। আপনার কি ডিসেম্বরে যাওয়ার প্ল্যান আছে? নাকি নির্বাচন উপলক্ষে যাওয়ার প্ল্যান আছে দেশে? না আমি তো আসলে এই মানে এই ডিসেম্বর যাওয়াটা একটু টাফ হবে আমার জন্য।
আচ্ছা। দেখা যাক ইনশাআল্লাহ নেক্সট ইয়ার হয়তো কোনো একটা সময়। বাট নির্বাচন বিষয়টা হচ্ছে যে মানে আমি চাই যে আমি ভোটটা এখানে বসে দিব। আমার কেন হচ্ছে নির্বাচনের জন্য দেশে যেতে হবে? এ আমি কি এ এ আমি কি এই রেমিটেন্স যখন পাঠাই তখন কি আমি দেশে যাই নাকি? না ওই আমরা তো শুনলাম যে বিএনপির নেত্রী বলছেই আপনাদের দায়িত্বই রেমিটেন্স পাঠানো। ভোট দেওয়া তো আপনার দায়িত্ব না। না, উনারা অ্যাকচুয়ালি বয়স্ক হয়ে গেছেন। উনারা অনেক কিছু বুঝতেছেন না আসলে। জেনারেশন চেঞ্জ হইছে, তাদের দাবি চেঞ্জ হইছে। আর এখন যুগ চেঞ্জ হইছে। ওই আদিম যুগের কথাবার্তা বললে তো হবে না। মানে আমি আ মানে ঐদিন দেখতেছিলাম প্রায় 100 প্লাস কান্ট্রি তে হচ্ছে যে যারা বাইরে থাকে এরা সবাই হচ্ছে তাদের লোকাল ইলেকশন এ ভোট দিতে পারে। আমি তো লোকাল ইলেকশন ও চাচ্ছি না। আমি চাচ্ছি যে ন্যাশনাল যে ইলেকশনটা হবে সেই ইলেকশনে আমি আমার ভোটটা দিতে চাই। সো এইটার আচ্ছা, জন্য যেহেতু আসলে আ ডক্টর ইউনূস সরকার উনারা অনেক চেষ্টা করতেছে অনেক ধরনের সংস্কার নিয়ে আসার জন্য। আমি বলব যে প্রায় আমরা ১.৫ কোটি আ প্রবাসী বাংলাদেশী আছি। সো এটা তো আমাদের অধিকার, তাই না? আমাদেরকে ভোটের যে ব্যবস্থা এটা তো আমাদের একটা নাগরিক হিসেবে আমাদের একটা অধিকার। আমরা দেশের বাইরে আছি সত্য কিন্তু আমরা তো অলওয়েজ দেশ নিয়ে কনসার্নড। আমরা দেশের জন্য কন্ট্রিবিউট করতেছি। এবং ভবিষ্যতে যদি সুযোগ থাকে অন্যভাবে কন্ট্রিবিউট করব। বাট আমাদেরকে কেন এই অধিকার থেকে বঞ্চিত করা হবে? সো আমরা চাই যে এক্সাক্টলি। যেহেতু সংস্কার অনেকগুলোই হচ্ছে, এই সংস্কারটা বা এই সিস্টেমটাও সামনে আসুক। যাতে আমরা ভোট দিতে পারি। আচ্ছা যেহেতু ভাই ভোট নিয়ে কথা হইলো, মা আমিও যেহেতু বাংলাদেশের বাইরে থাকি, আমিও ভোট দিতে আগ্রহী এবং কিছু বিষয় নিয়ে আমিও আসলে চিন্তা করলাম যে আ কিভাবে ভোট দেওয়া যায়। তো আমার মনে হয়েছে যে ২ টা ওয়ে আছে যেটা মোস্টলি ইউজড। একটা হচ্ছে অনলাইনে ভোট দেয়া, আরেকটা হচ্ছে ডাকযোগে ভোট দেয়া। তো আপনার মানে আমার কাছে মনে হচ্ছে যে অনলাইনে যে ভোট দেয়াটা আ এইটা কি সব রকমের বাঙালিরা পারবে? মনে করেন যে আপনি এখানে পিএইচডি করতে আসছেন বা আমি মাস্টার্স করছি। আমাদের একরকম স্কিল আছে। কিন্তু যারা মিডল ইস্টের আছে, যারা ধরেন কোন প্রকার শিক্ষা তাদের নেই। কিন্তু তারাও প্রচুর পরিশ্রম করে এবং বেশি বলতে গেলে বাংলাদেশের রেমিটেন্স এর বেশিরভাগ টাকাই তাদের মাধ্যমেই যায়। কিন্তু তাদের কি অনলাইনে ভোট দেওয়ার সেই আ এবিলিটি টা আছে কিনা? ১ নাম্বার প্রশ্ন। না, ফার্স্ট এবিলিটি কনসার্ন এটা। আসলে নাই এটা বলব না। কারণ এখন তো সবাই আসলে টেকনোলজির সাথে না অ্যাডভান্সড। ভাই স্টিল এইটা আমি এইটা আমি মানতে নারাজ কারণ কি? মানে মেসেঞ্জারে ফোন দিয়ে ভিডিও কলে কথা বলা বা WhatsApp এ ফোন দিয়ে ভিডিও কলে কথা বলা আর একটা ওয়েবসাইটে যেয়ে নিজের এনআইডি নাম্বারটা টাইপ করে জায়গা মতো ভোট দেয়া ইটস a bit difficult আরকি। তাদের পার্সপেক্টিভ এ আমার মনে হয় আসলে। অ্যা আপনার কি মনে হয় যে এটা কি এতটাই ইজি হবে ওদের জন্য যদি অনলাইন অপশনটা হয়? না, ইন দ্যাট সেন্স আসলে ফার্স্ট অফ অল আমি হয়তো এটা খেয়াল করি নাই। তোমারটাই রাইট হইতে পারে। সো ইন দ্যাট কেস আসলে পোস্টাল ভোটটাই হচ্ছে যে বেস্ট অপশন হবে আরকি। পোস্টাল ভোট নিয়ে আবার তাইলে আমার আরেকটা কনসার্ন আছে ভাই। আচ্ছা বলো। পোস্টাল ভোট দেখো নিয়ে আমি আমার তো আসলে এক্সপার্ট না বাট ওকে হ্যাঁ, না আমরা যেহেতু আলোচনা আসছে আমি আরকি ডিমেরিট গুলা বলতেছি আরকি। যে পোস্টাল ভোট নিয়ে আমার কনসার্ন হচ্ছে যে আপনি যখন আপনার বাসায় একটা ব্যালট পেপার আসবে, আপনি ওটায় সিল দিবেন। সিল দিয়ে ওটাকে এনভেলপে ভরে আবার এম্বাসিতে পাঠাবেন বা কোন একটা ঠিকানায় পাঠাবেন। সো ইউ হ্যাভ টু পে ফর ইট। ধরেন ৳৫, ৳১০, $৫, $১০ যাই লাগুক। এখন $১০ দিয়ে কয়জন নিজের ভোটটা দিতে আগ্রহী হবে? আপনার কি মনে হয় ভাই? না, এটা কি কথা বলতেছো? সবাই যখন মানে দেশ নিয়ে কনসার্ন $১০ বা তুমি যদি ১০ দিনার বলো বা ১০ রিয়াল বলো, এটা আসলে খুব বেশি মানে না। সবাই তখন মানে যাদের আগ্রহ আছে মানে ১.৫ কোটির তো মানে সবাই তখন হচ্ছে যে আমি অনেক টাকা দেশে পাঠাই। ৳১০ খরচ করতে কি সমস্যা? I think এটা কোন প্রবলেম হবে না। এটা অনেকেই খরচ করবে। হ্যাঁ, এখানে যেটা আমার কাছে কনসার্নিং মনে হয় আরকি সেটা হচ্ছে যে আসলে অ্যা মানে প্রত্যেকটা আসনের জন্য যদি সে সেপারেটলি ভোট দেয়, it will be very difficult to manage everything. এর চাইতে বেটার হয় হচ্ছে আমি ওই গতকালকে একটু ওইটা নিয়ে চিন্তাভাবনা করতেছিলাম যে আসলে মনে হয় উচ্চ কক্ষে যেহেতু পিআর সিস্টেমটা আছে, আমরা এট লিস্ট উচ্চ কক্ষের জন্য আপাতত ভোট দেই। তাই না? তাহলে তো সেন্ট্রালি একটা জায়গায় ওখানে পাবলিক খালি হচ্ছে। মার্কায় ভোট দিলেই হচ্ছে। আর না হ্যাঁ, হলে তো আমাদের এক্সাক্টলি, আসন ওয়াইজ, ব্যক্তি ওয়াইজ ভোট দিতে হবে। এক্সাক্টলি। এটা অনেক ইজি হবে। এবং এটা শুরু করা যেতে পারে স্টেপ বাই স্টেপ হয়তো আচ্ছা। ভবিষ্যতে করে যদি কোন সরকার আসে দ্যাটস যদি এ গুড করে ভাবে অ্যাকচুয়ালি আমার পছন্দ হয়েছে ভাই আইডিয়াটা। মানে ইজিয়ার মানে এক্সাক্টলি। ডিফিকাল্ট স্টেজে যাওয়ার আগে আমরা একটা ইজি স্টেপ দিয়ে শুরু করলাম আরকি। এক্সাক্টলি। বাট শুরু করতে হবে। আমি যদি আ ডক্টর ইউনূস যদি এটা চালু করতে না পারে, তাহলে উনি যেদিন যাবে আমি সেদিন বলব যে আপনি আমার যে দাবিটা ছিল সেটা আপনি মানতে পূরণ করতে সেটা পারেননি। মানতে পারলেন না। কারণ আমি এটা উনার জন্মদিনে উইশ করেছি, উনাকে বলেছি যে এটা আমার হচ্ছে চাওয়া।
আ উনি বলছেন আসার পরে বলছেন যে, "তোমার প্রতি মাসে একটা করে চিঠি দিও। তোমার কোন ভুল ট্র্যাকে থাকলে বা কোন কিছু করা লাগলে।" আমার মনে হয় এটা আমাদের ১.৫ কোটি প্রবাসীর তুমি যদি জিজ্ঞেস করো সবার দাবি, প্রাণের দাবি। হ্যাঁ, "We want to participate in the election. So there is no way." এই জিনিসটা উনাকে করে যেতেই হবে। জি ভাই। আর আ বিদেশ থেকে আমাদের মনে হয় আরো একটা যে বড় কন্ট্রিবিউশন ছিল জুলাই আন্দোলনে সেটা ছিল আপনাদের রেমিটেন্স শাটডাউন এর যেটা। সেটার জন্য কিন্তু সরকারের অবস্থা বেশ খারাপ হয়ে গেছিল। পলক বারবার বলতেছিল আপনার রেমিটেন্স পাঠান। আ এক্সাক্টলি। বা এটা বন্ধ ওয়াই করেন মানে না। এখানে সরি টু ইন্টারাপ্ট আমি একটু এড করি। ১৮ তারিখের পরে প্রায় ৪ থেকে ৫ দিন যখন ইন্টারনেট অফ ছিল, ওরা কেন আবার ইন্টারনেটটা চালু করছে? হোয়াই? বিকজ ওদের রেমিটেন্স অফ হয়ে গেছে এবং আমি ৩০ তারিখের দিকে সম্ভবত বা ২৭ বা ৩০ তারিখের দিকে আমি তখন ফেসবুকে একটা স্ট্যাটাস দিছিলাম যে, ইন্ডিয়া কাশ্মীরে হচ্ছে যে ১ মাসের জন্য ইন্টারনেট অফ করেছে। ইট ওয়াজ ইজি ফর ইন্ডিয়া বিকজ বিগ কান্ট্রি ছোট্ট একটা অংশ ব্ল্যাক আউট করছে। বাংলাদেশের জন্য এটা পসিবল না। দে হ্যাভ টু কাম আউট। কারণ তাদের হচ্ছে রেমিটেন্স লাগবে। সো আমরা মানে রেমিটেন্সটা কতটা ইমপ্যাক্ট করে সেটা আমরা জুলাই আন্দোলনে দেখছি। এবং আওয়ামী লীগ যে অ্যাকচুয়ালি গত আমি বলব যে বিশেষ করে গত ২০১৭ সালের পর থেকে টিকে ছিল, এটা প্রবাসীদের রেমিটেন্স এর উপর ভর করে টিকে ছিল। তাই না? কারণ কন্টিনিউয়াসলি দেয়ার ইস আ মানি ফ্লো। সো আমরা যেহেতু আমাদের রেমিটেন্স অনেক বেশি ইমপ্যাক্ট করে ডেফিনিটলি। ইমপ্যাক্ট করে ডেফিনিটলি ভাই, ডেফিনিটলি। মানে আমার আ কিছু বন্ধু-বান্ধব আমি প্রায়ই দেখি যে বিভিন্নভাবেই খোঁচা দেওয়ার চেষ্টা করে যে, "বিদেশ থাকস, দেশের প্রতি দায়বদ্ধতা নাই, দেশের জন্য কিছু করস না। তারপরেও দেশের বাইরে থেকে এত বড়, বড় কথা বলস।" তো আমার মনে হয় যে ইন a সেন্স যে দেশে থেকে যা করি, যা করা যায় একটা মানুষ যা করতে পারে, আমার মনে হয় বাইরে থেকে তার সমান না করা গেলেও তার 90% এর মতো ইকুয়াল ইমপ্যাক্ট রাখা যায়। এক্সাক্ট ইকুয়াল রাখা না গেলেও। আপনি এমন না যে আপনি দেশের বাইরে থেকে দেশের জন্য কিছুই করতে পারবেন না। আমরা তো দেখতেছি ভাই বাংলাদেশের সর্ববৃহৎ দল তার উম মানে প্রধান দেশের বাইরে থেকে দল পরিচালনা করতেছে। আমি কোন দলের সমালোচনা করতে পছন্দ করি না না। সরি সমালোচনার কিন্তু কথা বলছি না। মানে এটা ইমপ্যাক্ট রাখা যায়। উনি রাখতে পারতেছে বলেই তো সে দলটা চালাইতে পারতেছে। না, এটা একটা বিষয় আছে। তাছাড়াও তুমি যদি মানে অন্যভাবে চিন্তা করো, এই যে বিশাল বড় একটা জুলাই আন্দোলন হইল, সেইখানে আমার এখনো স্পষ্ট মনে আছে ৩ তারিখ হান্নান মাসুদ তার ওয়াল থেকে পোস্ট করেছে যে, আ এতগুলা ইউনিভার্সিটি থেকে স্টেটমেন্ট আসছে, প্রবাসী ভাইরা আপনারা সবাই সব জায়গায় আন্দোলন করেন। তারপরে হচ্ছে নাহিদ ইসলামও হচ্ছে যে আ বলছিল যে আপনারা সবাই হচ্ছে যে বিভিন্ন এম্বাসি গুলোতে বা বিভিন্ন আ দূতাবাসগুলোতে গিয়ে হচ্ছে আপনারা ইয়ে করেন, প্রোটেস্ট করেন। যে প্রোটেস্টটা করতেছেন সেটা কন্টিনিউ করেন। সো যখন কান্ট্রিজ নিড তখন তো আমরা দাঁড়াচ্ছি। এট দ্যা সেম টাইম আমরা কিন্তু একটা কন্টিনিউয়াস সাপোর্ট দিয়ে যাচ্ছি। আমরা যে অ্যাকচুয়ালি মানে কন্ট্রিবিউট করতেছি না এরকম না। আমরা একটা কন্টিনিউয়াস এটা সাপোর্ট কিন্তু দিয়ে ভাই আসলে আমার মনে হয় কি এই জিনিসটা না বাতাসের মতো। যখন কন্টিনিউয়াস ফ্লো তে আছে বুঝা যায় না যে এটা কতটা দরকার। এই যখন ফ্লো টা বন্ধ হয়ে যায় তখন বুঝা যায় যে হোয়াট ইট ইস। হ্যাঁ, পলাক বুঝছে না, হাসিনা বুঝছে না, ইনস্ট্যান্ট বুঝে গেছে। রেমিটেন্স শাটডাউন এর পরে কান্না শুরু করছে যে ভাই সেটাই। টাকা পাঠান। তো আ আমার মনে হয় যে এইটা ওরা সিরিয়াসলি দেখবে। আমার ধারণা আমি ডক্টর আসিফ নজরুল, ডক্টর ইউনুস ২ জনেরই ইন্টারভিউ শুনছিলাম যে তারা এটার ব্যাপারে বেশ আন্তরিক। এখন আমি আসলে জানি না কতটা বাস্তবায়নযোগ্য আসলে। আ কারণ তারাও তো আসলে লম্বা সময়ের জন্য আসে নাই। এখন এটা যদি একদম টপ প্রায়োরিটি লিস্ট এর মধ্যে না থাকে, তাহলে আমার মনে হয় না আসলে বাস্তবায়ন হবে আমরা যত কথাই বলি। কারণ টপ প্রায়োরিটি লিস্টে আসলে অনেক কাজ বাকি ইন্টারিম এর। এখন আ এটার গুরুত্ব অনুযায়ী আসলে আমার মনে হয় যে এটা ইমপ্লিমেন্টেশন এর হ্যাঁ, দিকে তা আগাবে। ঠিক আছে। বাট স্টিল এটা তো মানে মনে করো যে অনেক জনের অনেক দাবি আছে। ইন্টারিম সরকার তো অনেক জনের অনেক দাবি মানতেছে। এটা তো প্রায় ১.৫ কোটি মানুষের দাবি। যদি তারা এটাকে একটা প্রায়োরিটি লিস্ট এ নিয়ে আসে এটা আমাদের জন্য ভালো হবে। এবং হুম, ১.৫ কোটি মানুষ কিন্তু ভাই ১.৫ কোটি এখানে ভোটার। মানে বাংলাদেশের হুম, জনসংখ্যা ১৮ কোটি, হুম। ভোটার কিন্তু ১৮ কোটি না। না, কিন্তু মানে এই ১.৫ কোটি কিন্তু সবাই ভোটার। কারণ সবাই অ্যাডাল্ট অ্যাকচুয়ালি এখানে এক্সাক্টলি, যারা আসে। এক্সাক্টলি। তো এটা আসলে হিউজ নাম্বার। আপনি যদি ভোটের পার্সেন্টেজ এ হিসাব করেন 15-20% হয়ে যাবে। যদি আপনি হিসাব করেন। সো ইটস এ হিউজ নাম্বার ভাই। আ I hope তারা হচ্ছে গিয়ে এটা এরেঞ্জ করবে। এখন জানি না আসলে কতদূর না এটা মানে আমাদের দাবি। দেখি আমরা হয়তো ইনশাআল্লাহ এটা নিয়ে আস্তে, আস্তে আ I don't know আ আচ্ছা আপনার মাঠে তো নামতে ভাই মোটামুটি পলিটিক্যালি অ্যা কনসার্ন আ মানে কনসিয়াস আছে। আপনি
বেশ আ রিসেন্ট যে ইস্যু গুলাই আপনি ইনপুট দেওয়ার ট্রাই করেন, আপনি লিখেন। তো আমার কাছে আ রিসেন্ট যে একটা বার্নিং ইস্যু বাংলাদেশে যে জুলাই বিপ্লবের স্টেক নিয়ে যে কার কতটুক অংশ, কার কতটুক হিস্সা এটা নিয়ে একটা তো এই পর্যন্ত ঠিক ছিল যে এটা নিয়ে কাড়াকাড়ি করা যে ঠিক আছে আমার এতটুক, আমার এতটুক যে যার প্রাপ্যটা বুঝে নিতে চায়। আমি এটার মধ্যে খুব দোষ কিছু দেখি না। আনলেস এটা যদি খুব বাড়াবাড়ি পর্যায়ে না হয়। কিন্তু আমরা তো রিসেন্টলি একে অপরের হিস্যা বুঝে নেয়ার পাশাপাশি অপরের প্রতি মিথ্যাচারের যে রাজনীতিটা দেখতেছি খুবই রিসেন্ট। এটা কিন্তু শুরুর দিকে কম ছিল। কিন্তু এটা দিন যত যাচ্ছে মিথ্যাচারের রাজনীতি তত বাড়তেছে। এই ব্যাপারে আপনি কি বলতে চান ভাইয়া? মানে আপনি কি ফিল করেন এটা নিয়ে? আপনি কি ভাবছিলেন ১ বছর আগেও যে এই আমরা সবাই যেখানে একসাথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, ১ বছর পর এত বিভেদ দেখবো আমরা? এটা আসলে মানে ২ ভাবে বলা যায়। এক হচ্ছে যে আসলে সবাই চায় যে তার নিজের রাজনীতিটাকে প্রতিষ্ঠা করতে। এই পর্যন্ত কিন্তু ঠিক ছিল ভাই। এ পর্যন্ত আমি এগ্রি করি। কিন্তু ওই যে মিথ্যাচারের রাজনীতি দোষারোপ করে এইটাই আসলে আমার একটা বড় প্রবলেম। আমি মানে ফিল করি যে ও তো এমন ছিল না। মানে এটা কেন হইল? এরকম মনে হয় আমার। এটা অ্যাকচুয়ালি তোমার মানে তো অবাক হওয়ার কিছু নাই আরকি। সবাই হচ্ছে যে যখন মানে হিউম্যান বিং এর নেচার বা একটা পলিটিক্যাল পার্টির যারা নতুন করতেছে বা হচ্ছে যে যারা কাদা ছোড়াছুড়ি করতেছে। এটা সবাই অ্যাকচুয়ালি স্বাভাবিকভাবে নিজেদের কিছু আ আচ্ছা এটা তো একটা হিস্টোরিক্যাল ইভেন্ট। তুমি কেন আমাকে রিকগনিশন দিবে না? আমার প্রুভ হচ্ছে যে তোমাকে আমি কোন রিকগনিশন দিব না। ২ টা নিয়ে কান্নাকানি। এখন এখানে মিথ্যার আশ্রয়টা আসলে আমি বলব যে নিজেদের পলিটিক্যাল যে এজেন্ডা বা যে তাদের যে পলিটিক্যাল কিছু বিষয় আছে সেগুলাকে তারা অ্যাচিভ করার জন্য তারা মিথ্যা আশ্রয় নিচ্ছে। এটা ছাড়া কিছুই নাই। এখন আ আবার যদি সত্য বলে এটাও তো বিপদ। না সত্য বললে যদি বিপদ হয়, সেই সত্য তো আসলে বলা উচিত। কারণ ভাই দেখো একসময় না একসময় না সত্যটা প্রকাশিত হয়েই যাবে। সামিন তুমি ছোট মানুষ। তুমি আ মানে মনে করো যে তুমি যেরকম ভালো ছেলে সবাই ভালো হবে। বাট রিয়াল লাইফ এ অ্যাকচুয়ালি তা না অ্যাকচুয়ালি। রিয়াল লাইফ এ বা রিয়াল পলিটিক্স এ সবাই আ ফার্স্ট প্রায়োরিটি আমার স্বার্থ ঠিক আছে? দেন এভরিথিং এলস। তারপরে হচ্ছে এটার জন্যই বেসিক্যালি হচ্ছে যে মানে তাকে যেকোনো জিনিসে আশ্রিত হচ্ছে। কিন্তু কিছু, ভাই কিছু মানে আমি জাস্ট এই সত্য প্রকাশিত হওয়ার যদি একটা এক্সাম্পল দেই, মনে করেন এই বিপ্লবে যারা অংশগ্রহণ করছে, আমরা তো বলি জেনজি বিপ্লব। আমি নিজেও জেনজির মধ্যে পড়ি। আপনি একটুর জন্য পড়েন না। আমি তো পড়ি। এখন আ আমাদের যাদের বুঝ হইছে, ধরেন আমাদের একটা ছেলের বুঝ কত বছর বয়সে হয়? ধরেন above 10, 10 to 12 বছর বয়সে সে মোটামুটি একটা ভালো-মন্দ আপাতত বোঝা শুরু করে। তো আমার জন্ম 98 এ। তো ১০ বছর যখন আমার বয়স তখন ২০০৮ আওয়ামী লীগ তখন ক্ষমতায় আসে ১ম এবং টানা ১৭ বছর আমরা আওয়ামী লীগের শাসন দেখছি এবং টানা ১৭ বছর ধরে আমরা দেখলাম যে আমাদের জাতির পিতা এত মহান, আমরা আসলে ডিজার্ভিং না শেখ মুজিবের মতো নেতা। উনি আমাদের সমগ্র জাতির চেয়েও অনেক মহান। শেখ হাসিনা হচ্ছে তার যোগ্য উত্তরসূরি এবং আমাদের একমাত্র মুক্তিদাতা বাঙালি জাতির বা বাংলাদেশীদের জন্যে। ১৭ বছর কিন্তু বই পুস্তকে আমরা এইটা পড়লাম। টিভি, সিনেমা, নাটক, অ্যাডভার্টাইজমেন্ট সব জায়গায় শেখ মুজিব ছাড়া আমরা কিছু দেখি নাই। এখন আমাদের যতদিন থেকে বুঝ হইছে আমরা মুজিব ছাড়া কিছুই দেখি নাই। তো আমাদের মনের মাঝে কিন্তু মুজিবই একটা ধরেন দেবতার আসনে উঠে যাওয়া কথা ছিল। কিন্তু বাস্তবে কিন্তু এটা হয় নাই। কেন হয় নাই? কারণ এটা সত্য না। এবং এই দেখেন ৫ আগস্ট বিপ্লবের পর ৮-৯ আগস্ট থেকেই কিন্তু নরমালি একদম আমরা সমানে সোশ্যাল মিডিয়া দেখা শুরু করলাম যে ৭৫ এর ১৫ই আগস্ট কি হইছিল এবং কেন হইছিল ১৫ই আগস্ট? মুজিবের অ্যাকচুয়াল চেহারাটা ১ সপ্তাহও সময় লাগে নাই। ১৭ বছরের তারা যে চাপায় দেয়া যে মিথ্যাটা ভাঙতে ৭ দিনও লাগে নাই। তার মানে কি সত্যটা প্রকাশ হবেই। এখন যারা এরকম মিথ্যাচারের রাজনীতি করতেছে তারা কি এখান থেকে কিছুই শেখার ছিল না তাদের? তারা শিখবে হয়তো ৫০ বছর পরে। আওয়ামী লীগের মতো ৫০ বছর আওয়ামী পর? লীগের মতো। সো তোমাকে তাদেরকে তো সেই সময় দিতে হবে। সেই সময়ে তারা অনেকেই দেখা যাচ্ছে যে established পলিটিশিয়ান দেশ পরিচালনা করতেছে। সো they will think 50 years later ওরা ওইভাবেই চিন্তা করে। I mean মেবি তারা এভাবে চিন্তা করে। আমি জানি না আসলে অ্যাকচুয়ালি। বাট টু বি অনেস্ট আমারও খারাপ লাগছে। আমার খারাপ লাগছে এই কারণে আসলে
আম ওদের কথা মতো বা ওদের নেতৃত্বেই তো জুলাই বিপ্লবটা হয়েছে। এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। এবং প্রায় ১৪০০ মানুষ মারা গেছে। সো এখানে তো তোমার আসলে মানে লুকোচুরি করার কিছু নাই। তুমি ফ্রন্ট এ ছিলা, তুমি নেতৃত্ব দিয়েছো। এটা তো কেউ অস্বীকার করতেছে না। বাট তোমার সাথে যারা ইনভলভ ছিল, you gave them the আ what they deserve, রাইট? আল্টিমেটলি তো আজকে মাহফুজ সেটা করেছে, তাই না? কিন্তু হুম। সেটা অ্যাকচুয়ালি মানে এই জিনিসটা নরমালি হইলে এত বিভেদটা হইতো না। এত বিভেদটা আম হইতো না। মাহফুজের নাম যেহেতু আসলো ভাই, আমার মতে কি মানে বাংলাদেশে মানে সবচেয়ে বিপদ যে ছেলেটা ডাইকা আনার সম্ভাবনা, এই ছেলেটা আমাকে মাহফুজ মনে হয়। বিপ্লবের সময় তার ভূমিকা ছিল, অনেক কিছুই কাজ করছে, অনেক কিছু প্রকাশ্যে আসছে, অনেক কিছু আসে নাই, which is fine. কিন্তু বিপ্লব পরবর্তী সময়ে বাংলাদেশে অনৈক্যের জন্য সবচেয়ে বেশি আমি দায়ী ভাই মাহফুজকে মনে করি ভাই। ওর একেকটা Facebook স্ট্যাটাস দিত এবং মানে ফাটল ধরা শুরু হইতো দলগুলার মাঝে। এবং আ তার এই স্ট্যাটাস গুলা কিন্তু সে নিজেও রাখতে পারত না বেশিক্ষণ। ১ ঘন্টা, ২ ঘন্টা, ৫ ঘন্টা কিংবা ১ রাত। এরপর সে নিজেই বুঝতো যে না আমি এটা ভুল করে ফেলছি। তো এই ধরনের একটা ছেলেকে আমি তাকে মানে তাকে আমি এর চেয়ে বেশি সম্মান দিতে পারি না। সে একটা ছেলেই, একটা অবুঝ বালক টাইপ। তো মন্ত্রিসভায় রাখাটা মানে এবং তথ্য মন্ত্রণালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে রাখাটা আপনি কেমন দৃষ্টিতে দেখেন ভাই? এটা তো তুমি মনে হয় জানো। আমার ওর সম্পর্কে কি ধারণা। বাট আসলে শোনো মানে সেটা হচ্ছে যে আমি যেটা বলব মাহফুজের আসলে এই মুহূর্তে মানে একটা ক্যাবিনেট চালানোর মতো বা হচ্ছে যে ইয়ের মতো এটা একটা এক্সপেরিয়েন্স এর অভাব বলতে পারো যে যার কারণে হচ্ছে দেখা যাচ্ছে মানে যেটা হয় আমাদের ক্ষেত্রে যেটা হয় আমাদের একটু রক্ত গরম। হঠাৎ করে একটু চেতে যাই। চেতে গিয়ে হচ্ছে কিছু একটা বলে কিন্তু ফেলি। আমরা তো ভাই শপথ নেই নাই যে না অনুরাগ বা বিরাগের সেটাই আমি বশবর্তী বলছি মানে হইয়া বাট তুমি তো ওই নেচারটা তো আমাদের থেকে যায় না আরকি অ্যাকচুয়ালি। ওই ওই যে মানে এখনো যে এক্সপেরিয়েন্স এর যে একটা বিষয় আসলে এগুলা আমার কাছে মনে হয় তাও এগুলা ইন্টারনাল। মনে করো যে হচ্ছে দেশ নিয়ে মনে করো ২ টা গ্রুপের মধ্যে একটা ঝামেলা বাঁধানোর চেষ্টা করছে। এই হুইচ ইস আমি মনে করি যে ওর যাতে একটা দর্শন আছে। ও ওইটাকে এস্টাবলিশ করার ট্রাই করতেছে। এই কথা সত্য তুমি ইন্টারিম গভর্নমেন্ট এর প্রতিনিধি হয়ে তুমি এটা করতে পারো না। সেটা সত্য। বাট স্টিল এটা তো ট্রু ওর একটা নিজস্ব দর্শন আছে। কিন্তু আমার ওর সবচাইতে যেটা ইম্যাচিউর মনে হয়েছে সেটা হচ্ছে ও যখন ও একটা মন্ত্রিসভা থেকে ও হচ্ছে মানে পুরো পশ্চিম বাংলাকে এড করে বাংলাদেশের সাথে যে ম্যাপেজ হ্যাঁ, এটা আমার কাছে খুব বেশি ইম্যাচিউরড মনে হইছে। এটা কিন্তু বিকজ চাইলে ইন্ডিয়া তাদের দেশের উপরে একটা ন্যাশনাল থ্রেট ও মনে করতে এক্সাক্টলি, পারত। এক্সাক্টলি কারণ কারণ একটা সিটিং মিনিস্টার ওদের হুম, একটা অংশকে আমাদের মানচিত্রে ঢুকাই দিছে। এটা ন্যাশনাল থ্রেট ভাই। এক্সাক্টলি এটাই আমি বলতেছি যে এটা আমি করতে পারি, তুমি করতে পারো। আমাদেরকে কেউ চিনে না অ্যাকচুয়ালি। মানে I don't know চিনে কিনা। বাট মাহফুজ ইস এ ক্যাবিনেট পারসন, রাইট? এটা তো আসলে ওই কাজটা করতে পারে না। ওইটাই আমার কাছে মনে হয়েছে মানে সবচাইতে বেশি ইম্যাচিউর। বাকি যেগুলো হইছে এগুলো আসলে মানে এটা রাজনৈতিক স্বার্থে হইছে। এটা মনে করো যে কিন্তু সে তো রাজনৈতিক কোনো রিপ্রেজেন্টেটিভ হিসাবে সেখানে যায় নাই আসলে ভাই। সে তো গেছে আমাদের সবার আ মানে রিপ্রেজেন্টেটিভ হিসাবে। সে আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের সময় যে তার মাথায় একটা বোতল ছুঁড়ে মারা হলো। তো সেখানে সে দায় দিল শিবিরের উপর এবং বলল যে তাদেরকে আমি এটার সহনাগরিক উত্তর মনে করি না। এটা তোমাকে আমি একটু সহজ এটার উত্তর আব্দুল কাদের ২ দিন আগে দিছে। আচ্ছা। I guess ওইখানে উত্তরটা আছে। জি ভাই। মানে এই কম বয়সে ওরা খুব ডার্টি পলিটিক্স এ ঢুকে গেল আসলে। এই জিনিসটা এক্সপেক্টেড ছিল না আমার। না, আমি মনে করি যে যদি তুমি এটাকে পলিটিক্স হিসেবে ডিফাইন করো, ওরা অ্যাকচুয়ালি গুড পলিটিক্স করতেছে। এটা তুমি ও যাদের এগেইনস্ট এ করতেছে, ওরা গুড পলিটিক্স টা করতে পারতেছে না। এটা হচ্ছে আমার অবজারভেশন। সো এই জায়গাটা হচ্ছে যে আসলে এর পেছনে একটা অনেকগুলা রিজন ও আছে যে সম্ভবত ওরা মানে কিছু প্রোটোকল মেইনটেইন করতে চায় বা হচ্ছে নীতির একটা বিষয় আছে, নৈতিকতার একটা বিষয় আছে। ওরা এই ব্যারিয়ার গুলো ভাঙতে চায় না। কিন্তু মাহফুজের তো এরকম কোন ধরা বাঁধার কারণ নাই। বা বাকি যারা আছে তাদের এরকম কোনো নিয়ম দরকার নাই তো। Why? Why should I follow your rules? বা আমি কেন সত্য বলব তোমার সামনে? তোমাকে কেন আমি ক্রেডিট দিব? Why? সো এখানে আমি বলব যে মানে এটা আসলে তুমি হ্যাঁ, ওরা মানে যদি পলিটিক্স এর সেন্স এ চিন্তা করো, they are doing আ গুড পলিটিক্স বাট নট নৈতিক যেটা বলি সেটা করতেছে না মানে আরকি। মানে বাংলাদেশের যে টিপিক্যাল রাজনীতি সেটাই করে যাচ্ছে। মানে তারা যে এক্সাক্টলি। নয়া আমার রাজনৈতিক মনে হচ্ছে বন্দোবস্তর যে কথা বলতেছে, সেই আমি নয়া বলছি রাজনৈতিক বন্দোবস্ত তাদের মধ্যে দেখা যাচ্ছে না। হুম, এইটা এত ইনিশিয়ালি বলা ঠিক হবে না। বাট সো ফার ইটস নট ভিজিবল। তোফা তবে আমার এনসিপির
আর মানে কিছু জিনিস আমার বেশ চোখে পড়ার মতো ভাল লাগছে। আ সেটা হচ্ছে ভাই তাদের আ সম্পূর্ণ কেন্দ্রীয় আ যে নেতৃবৃন্দ আছে, সবাই মিলে ৬৪ টা জেলা প্রদক্ষিণ করা, এটা সব সেরা জায়গায় ডিসিশন। যেয়ে মানুষজনের সাথে কানেক্ট হওয়া। এটা একটা আউটস্ট্যান্ডিং মুভ ছিল ওদের আমার রাইট, কাছে মনে হইছে। তাই না ভাই? হুম। এবং, এবং আরেকটা জিনিস আমি খেয়াল করছি রিসেন্টলি এনসিপির যে ডায়াসপোরা সেখান থেকে ওরা ওদের যে এক্সপার্টাইজ ম্যান পাওয়ার আছে তাদের পরিচয় রিভিল করা শুরু করছে। আমি মনে হয় ২ জন বা ৩ জনকে দেখলাম যে কে কোন ফিল্ডে এক্সপার্ট এগুলা দিচ্ছে যে জাতির সামনে আনতেছে যে ওকে উই হ্যাভ দিস ম্যান পাওয়ার। দে ক্যান সাপোর্ট ইউ। তো আমার মনে হয় এটা খুবই স্মার্ট একটা মুভ। তো আমার মনে হয় যে এই পজিটিভ মুভ গুলা ওরা যতটা বেশি জাতির সামনে আনতে পারবে, দেশের মানুষ তত বেশি তাদেরকে একসেপ্ট করবে আসলে। এক্সাক্টলি। এটা আমি শুধু এনসিপির ক্ষেত্রেই বলব না। আসলে মানে বিষয় হচ্ছে যে মানে বাংলাদেশ থেকে যারা বাইরে আসে, এরা কিন্তু আসলে শুধু যে টাকা পাঠিয়ে মানে রেমিটেন্স পাঠায় এটার দায়িত্বশীল বিষয়টা এরকম না। এদেরকে অন্যভাবে ইউজ করা যায়। হ্যাঁ, এবং সেটা যদি এনসিপি শুরু করে বা বিএনপি শুরু করে বা জামাত শুরু করে, that would be something outstanding for the country. বিকজ মানে আমরা তো এখানে আসলে দেখতেছি যে মানে সিস্টেমটা কিভাবে ডিফারেন্ট ফ্রম বাংলাদেশ থেকে। এখানে কিভাবে ওরা টেকনোলজিকে বা অ্যাপ্লিকেশন বেসড কাজগুলো কিভাবে অনেক সুন্দরভাবে করতেছে। বা এখানের যে ওয়েস্টার্ন যে এক্সপেরিয়েন্স গুলা, এগুলো যখন আমরা আমাদের দেশে এপ্লাই করতে পারবো বা যারা এভাবে সামনে আসতেছে এরা যখন এপ্লাই করার স্কোপটা পাবে, এটা তো আমার দেশের জন্য ভালো। সো এনসিপি যদি এটা স্টার্ট করে ডেফিনিটলি অ্যাপ্রিশিয়েবল এবং অন্যরা যদি লাইক বিএনপি ওয়েল বিএনপির অনেক বুদ্ধিজীবী অলরেডি আস্তে বের হচ্ছে এবং সামনে আরো বের হবে। জি ভাই। সো এটা খুবই অ্যাপ্রিশিয়েবল আমি বলব। এবং এটা প্রত্যেকটা দলের আমি জানি না এভাবে সামনে নিয়ে আসা উচিত কিনা বাট ইনক্লুড করা উচিত। জি। আচ্ছা একটা সেনসিটিভ ইস্যুতে যাই ভাই আপনার যদি মানে আপত্তি না থাকে। আপ এই সেনসিটিভ ইস্যুটা হচ্ছে ধরেন ৭১ এ জামাতের একটা বাংলাদেশের যুদ্ধের সময় আ জামাতের একটা বিতর্কিত ভূমিকা ছিল। এবং ২৪ এ এসে জামাতের ভূমিকাটা সেটার পরিপূর্ণ একটা উল্টা ভূমিকা ছিল। যে ৭১ এ জামাতকে বলা হয়তো স্বাধীনতা বিরোধী। আর ২৪ এ এসে জামাত হয়ে গেছে স্বাধীনতার যে নতুন স্বাধীনতার পক্ষের অন্যতম মূল শক্তি। তো এইটা দিয়ে কি তাদের ৭১ এর ধরেন যে তাদের যে কি বলবো? যে বিতর্কিত ভূমিকা সেটার কাফারা আদায় কি সম্ভব হইছে? বা ধরেন তারা কি করছে না করছে সেটা কি জাতি ভুলে যাবে এই ২৪ এর ভূমিকার কারণে? আমার এটা খুবই আসলে তুমি সেনসিটিভ একটা প্রশ্ন করছো এবং আমি আ এটা নিয়ে কথা না বলাটাই মনে হয় বেটার। কারণটা হচ্ছে যে আ ওরা নিজেরাও যেহেতু অনেক কিছু ক্লিয়ার করে নাই। সো আমরা অ্যাকচুয়ালি ভালোভাবে জানি না আসলে ওদের রোলটা কি ছিল। এটা হচ্ছে ১ম কথা। আ এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। আমার নিজেরও কিছু পার্সোনাল অবজারভেশন আছে। বাট এটা আমি আসলে এভাবে একটা ওপেন কথা বলব কিনা এটা একটা বিষয়। মানে তথ্য প্রমাণ ছাড়া আপনি বলতে চাচ্ছেন না। আপনার হ্যাঁ, অবজারভেশন এক্সাক্টলি। গুলা আমার এরকম। অনেকগুলা অবজারভেশন নিজেরও আছে। আমি নিজেও অনেক স্টাডি করেছি বাট সেগুলো আমি বলতে চাই না। সো ডেফিনিটলি ২৪ এ ওদের একটা বিশাল বড় ভূমিকা ছিল। বিশেষ করে নাহিদ তো আ ১৮ তারিখের পরে আ সবাই জানেন জামাত নেতার বাসায় ছিল। সো এরকম আরো অনেকগুলা আ রেসপেক্ট এ ওদের ভূমিকা ছিল। এখন কথা হচ্ছে যে আ মানুষ কি আসলে সেই ৫৪ বছর আগে কি করছে সেটা নিয়ে বসে থাকবে নাকি লুকিং ফরওয়ার্ড করবে? এইটা হচ্ছে যে আসলে মানুষকে ডিসাইড করতে হবে। এবং জামাত অলরেডি জামাতের আমির ডক্টর শফিকুর রহমান উনি কিন্তু অলরেডি আ জাতির সামনে ক্ষমা চেয়েছেন যে একদম কোন ৪৭ ধরনের থেকে শুরু করে হ্যাঁ, ৪৭ থেকে ২০২৫ সাল শুরু করে পর্যন্ত। হ্যাঁ। সো আ আমি জানি না এরপরে আর ওনাদের কি করার আছে টু বি অনেস্ট। I don't know maybe if I know what they did then I can suggest right? That is something বাট I হিস্টোরি ক্যান নট বি রিরাইট ভাই, তাই না? যা হওয়ার তো হয়ে গেছে। এবং এক্সাক্টলি আপ আ যে জামাতের যে তৎকালীন আমির অধ্যাপক গোলাম আজম উনিও ক্ষমা চাইছিলেন একবার এবং বর্তমান যে আমির উনিও একবার ক্ষমা চাইছেন। তো ক্ষমা চাওয়া ছাড়া তো ওদের আসলে কিছুই করার নাই। এখন আ ঠিক আছে আপনার পয়েন্টটা আমি ধরতে পারছি ভাই। আম আমার মনে হয় আমার অনেক নেগেটিভ কথা বলছি। আমার বেশ কিছু পজিটিভ কথাবার্তা আছে রিসেন্ট বাংলাদেশের পলিটিক্স নিয়ে। আ পজিটিভ কথাবার্তা ১ম আ যেটা আমরা বলতে চাই যে, বাংলাদেশে একটা উচ্চ কক্ষ হইছে এবং এটা যদি
চেক এন্ড ব্যালেন্স করা যায় নিম্ন কক্ষের সাথে কিছু ক্ষমতা উচ্চ কক্ষ, কিছু ক্ষমতা নিম্ন কক্ষে দিয়ে তাহলে স্বৈরাচার হওয়ার একটা রাস্তা বড় রাস্তা বন্ধ হবে। হওয়া যাবে। কেউ যদি স্বৈরাচার হইতে চায় সে রাস্তা খুঁজে নিবে। কিন্তু রাস্তাটা কঠিন হবে। এটা একটা খুব পজিটিভ দিক ছিল। তারপর আমরা দেখতে পেলাম যে ৩ তারিখ ছাত্রদল শহীদ মিনারে সমাবেশ করার কথা ছিল। কিন্তু এনসিপির অনুরোধে তারা সেই জায়গাটা ছেড়ে দেয়। এনসিপিকে তারা শাহবাগে সমাবেশ করে। এবং আমার কাছে যে জিনিসটা সবচেয়ে বেশি ভাল লাগছে যে ছাত্রদলের যে ৯ দফা ঘোষণা করল শাহবাগ থেকে। এটা কিন্তু খুব চমৎকার ৯ টা দফা। মাদকমুক্ত ক্যাম্পাস, আ আ গেস্ট রুম, গণরুম হবে না। এরকম আরো মানে সবগুলা ছাত্রবান্ধব ৯ দফা ঘোষণা করল। এবং শিবির ছাত্র শিবির যে তারা যে সবসময় বলে যে নৈতিকতার আ মানদণ্ডে তারা সবসময় এগিয়ে। আ তারা সবসময় সুস্থ ধারার রাজনীতি করে। যেটা আমরা ছাত্রলীগ, ছাত্রদলে আমরা একটু কম দেখছি। কিন্তু এখন ছাত্রদল যে ৯ দফাটা ঘোষণা করল, তারা কিন্তু আ একদম শিবিরের যে নৈতিকতা রাজনীতির কথা বলে ঠিক অনেকটা ঐরকমই। তো এখন ২ টা দলই যদি এরকম সুস্থ ধারার রাজনীতি করতে থাকে, তাহলে শিবিরের সেই ডিফারেনশিয়েটর টা কি ওদের মধ্যে থাকবে আপনার মনে হয়? তাহলে তাদের ২ টা দলের মধ্যে পার্থক্য কি থাকবে? বা স্টুডেন্টরা কোন দলে আসলে যাবে তখন? ওয়েল ওদেরকে ফিগার আউট করতে হবে কি দিয়ে স্টুডেন্টদেরকে আকর্ষণ করবে। ডেফিনিটলি আরো ভালো কিছু নিয়ে আসতে হবে। ২ টা দলই তো এখন ভালোর দিকে যাচ্ছে এবং আ বা আপনি যদি ৯ দফাটা পড়ে থাকেন, দেখবেন যে খুব আমি অ্যামেজিং পড়ি নাই। কথাবার্তা লিখা। খুব অ্যামেজিং কথাবার্তা লিখা। মানে আ আপনি যদি এখন আমার ফিল হইছে যে আমি যদি এখন কারেন্ট ঢাকা ভার্সিটির বা বুয়েটের বা যেকোনো জায়গায় স্টুডেন্ট হইতাম এবং আমি যেসব জিনিস চাইতাম আমার ক্যাম্পাসে বা একটা ছাত্র সংগঠন আমি করব। তার কি রিকোয়ারমেন্ট থাকলে আমি সেই ছাত্র সংগঠনে করব, সে জিনিসগুলাই আছে। এবং শিবিরের মধ্যেও আমরা সেই জিনিসগুলাই দেখি। তো এখন তাহলে প্রতিযোগিতাটা কিভাবে হবে আপনার মনে হয়? না এখানে একটা বিষয় তোমাকে সামিন বলি সেটা হচ্ছে যে যদি একটু হিস্ট্রিক্যালিও দেখি, এরকম তো কমিটমেন্ট সবাই দেয় আরকি। কথা হচ্ছে সেটা কতটুকু বাস্তবায়ন করতে পারে ওইটা হবে চ্যালেঞ্জ। বাট আসলে জেনারেশন চেঞ্জ হইছে, বাংলাদেশের পরিস্থিতি চেঞ্জ হইছে। সো এই, এই ধরনের কর্মসূচি না নিলে তো তুমি তো সাধারণ ছাত্রদের কাছে আর অ্যাকসেপ্টেন্স পাবা না। এবং স্বাভাবিকভাবে ওরা যাতে একটা বৃহৎ রাজনৈতিক দলের অংশ, ছাত্রদল বলো বা শিবিরের একটা সংগঠন। সো ওরা চাবে যে আসলে সাধারণ ছাত্রদের সাথে সম্পৃক্ত হইতে। সেক্ষেত্রে হয়তো তারা যেটা করতে পারে যদি অবজেক্টিভ বা কাজের ধরন সেম হয়ে যায়, তখন দেখবে তাদের ক্রিয়েটিভিটি চলে আসবে। যে আরো একটু ইনোভেটিভ কিছু করা যায় কিনা? যাতে ছাত্ররা সরাসরি বেনিফিটেড হয়। আমরা এখন তো শুধু ক্যাম্পাস কেন্দ্রিক চিন্তা করতেছি, লাইক হল কেন্দ্রিক। তখন হয়তো চিন্তা করছে ঠিক আছে, আ তাদের পরবর্তী স্টেপটা যে হায়ার স্টাডি কেন্দ্রিক হইতে পারে বা হচ্ছে আ লাইক এখন যে পিএসসি নিয়ে যে কথাটা হচ্ছে যে এটা দলীয় প্রভাব মুক্ত করা। এই ধরনের কেইজে যে ধরনের সংগঠনগুলো ভূমিকা রাখবে, ছাত্ররা ডেফিনিটলি বলছে মানে তাদের সাথে অ্যালাইন ওদের সাথে বেশি ইনভলভ হবে আরকি। জি ভাই। আ ভাই আমরা প্রায় ১ ঘন্টার বেশি সময় ধরে কথা বলছি। মানে কোন দিক দিয়ে ১ ঘন্টা চলে গেছে আমি আসলে টের পাই নাই। গল্প করতে, করতে। আ আপনার আ কাছে একটা শেষ প্রশ্ন করি আরকি। যে আপনাকে যদি এখন মানে অপরচুনিটি দেয়া হয় যে দেশে যাবেন, আ দেশের কোন একটা পর্যায়ে আপনি ভূমিকা রাখবেন। আপনি কোন জায়গায় জয়েন করতে যাবেন? এস এ টিচার কোন ভার্সিটির নাকি কোন ইন্ডাস্ট্রিতে যেয়ে সেটা ডেভেলপ করতে যাবেন? এটা আসলে আমি অলরেডি বাংলাদেশে ২ বছর আ টিচার ছিলাম। সো দ্যাটস I already have experience বাট আমি মনে হয় যে এই মুহূর্তে আমার জন্য ডিসিশনটা নেওয়াটা একটু টাফ হবে। কারণ আমি অ্যাকচুয়ালি একটা ডিফারেন্ট এরিয়াও একটু এক্সপ্লোর করতে চাচ্ছি। তারপর দেখি যে আসলে যদি ওইটা আমার সাথে অ্যাডজাস্ট হয়, দেন আমার জন্য এই ডিসিশনটা নেওয়াটা ইজি হবে আরকি। বাট আমি যেহেতু সিভিল ইঞ্জিনিয়ারিং বিশেষ করে ব্রিজ ইঞ্জিনিয়ারিং এর উপর পড়াশোনা করেছি, পিএইচডি করেছি। সো আমি হয়তো ব্রিজ রিলেটেড কোনো কাজে বিশেষ করে বাংলাদেশে যে সেতু বিভাগ আছে বা হচ্ছে পিডব্লিউডি এই ধরনের কোনো মানে যদি কোনো বিগ প্রজেক্টের সাথে ভবিষ্যতে ইনভলভ হওয়ার সুযোগ থাকে সেটা ভিন্ন ইস্যু। বাট আপাতত আমি আ এই মানে কিন্তু আপাতত আমি এই যে বললাম যে যদি সুযোগ আসে আপনি কোন কারণ ধরনের আমি এখন ক্যারিয়ার চুজ অ্যাকচুয়ালি করবেন লার্নিং আরকি ফেজ এ বাংলাদেশের আছি জন্য? আরকি। সো আমি একদম যে দেশকে দেওয়ার মতো রেডি হয়ে গেছি এটা আমি বলব না। হ্যাঁ, একাডেমিক্যালি আমি হয়তো ইমিডিয়েটলি জয়েন করতে পারি। বাট আমি আচ্ছা, একটু, আচ্ছা, একটু অন্য এরিয়া এক্সপ্লোর করতে চাচ্ছি। আচ্ছা বুঝতে পারছি ভাই। ভাই আমরা শেষ করে দিব। আপনার যদি কোন শেষ কথা থাকে আ পা আমাদের যারা ১ ঘন্টা ধরে হয়তোবা শুনবে পরবর্তীতে তাদের উদ্দেশ্যে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সামিন তোমাকেও অসংখ্য ধন্যবাদ তোমার আলাপ-সালাপে আমাকে ইনভাইট করার জন্য। আর আ
আসলে কিছু কথা হয়তো উম কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন ইগনোর করবেন। আমরা আসলে আমি ভাই একটা কথায় কষ্ট পাইছি। আপনি ওই সংগঠনের নাম বলেন নাই। আমি সেটা জানতে চাই। যে সংগঠনের না, মাধ্যমে আপনি আন্দোলনটাকে সংগঠিত করছেন ইউএসএ তে। এটা আসলে অনেকগুলা গ্রুপ ইনভলভ ছিল। সামহাউ আমি অনেকগুলো গ্রুপের সাথে আ ইনভলভ ছিলাম আরকি। আ ওইটা হয়ে গেছে সময়ের সাথে, সাথে। লাইক ইটস ডিফারেন্ট। আ বাট নিজের ইয়ের জন্য বলতেছি না। আসলে একটা স্বৈরাচার সরকার আমাদের দেশ থেকে চলে গেছে। আ যে আয়নাঘরের মতো একটা নির্মম জায়গায় মানুষকে বছরের পর বছর রাখতো। এটা চিন্তা করলে আসলে মানে শরীরে গা কাটা দিয়ে ওঠে আরকি। তো এরকম একটা শাসককে সরায় আমরা নতুন একটা দেশ পাইছি। আ আমরা একটু সবাই মিলে আসলে মিলেমিশে করতে হবে আরকি। রাজনৈতিক মতভেদ থাকবে। রাজনৈতিক চিন্তাভাবনা, কথাবার্তা, গালাগালি এগুলো থাকবে। বাট স্টিল আ দেশ ফার্স্ট। এটা হচ্ছে কথা। মানে এভরিথিং এলস পরে, আগে হচ্ছে দেশ ফার্স্ট। এজন্য আমি প্রায় সময় অনেকজনকে গালাগালি করি। মানে আই মিন আ বিতর্কিত মন্তব্য করি। বাট স্টিল আমি বলি যে না, as long as he is for country, I can support him. No problem. জি ভাই, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ইনশাআল্লাহ আমরা সামনে আরো কথা বলবো। অন্যান্য পর্বে আপনাকে অতিথি হিসাবে পেলে আমরা অনেক খুশি হব। আশা করি আপনি আমাদের সাথে ভবিষ্যতেও যুক্ত হবেন ভাই। ইনশাআল্লাহ। শুভরাত্রি। সো মাচ। থ্যাংক ইউ।